দীপ্ত সোফার পেছন থেকে বলল, তোমাকে দেখে মুখ শুকিয়ে গেছে বড় মায়ের। হাসির ছড়াছড়ি পড়ে গেল ড্রয়িং রুমে। ওরও মাত্র নিজের রুম থেকে বেরিয়েছে। সে ঘুমিয়েছিল কলেজ থেকে ফিরে, তাই ড্রয়িং রুমের হাসাহাসির কারণ জানে না। ওকে ঝুঁকে মেরে তন্ময়কে দেখে স্তব্ধ খেয়ে গেল। তারপর তার চোখ গেল সোফায় বসে থাকা জবেদা বেগমের উপর, তারপর গেল জয়তুন নিসার উপর। আলাপ আলোচনায় ব্যস্ত তারা। ওরও নিজের দিকে তাকালো। চুল এলোমেলো, কাপড় চোপড় কুঁকড়ে আছে। সে তাড়াতাড়ি ওয়াশরুমে ছুটেছে। ফ্রেশ হয়ে আস্তে আস্তে দেখলো ড্রয়িং রুমে কেউই নেই। রান্নাঘরে গিয়ে প্রথমে সুমিতা বেগমকে প্রশ্ন করলো। কি হয়েছে মা? সুমিতা বেগম সবকিছু খুলে বললেন। বলতে বলতে তিনি রাতের রান্না বসিয়ে দিয়েছেন। কিছুক্ষণ আগেই ওহির সাহেব বাজারে গিয়েছেন। জয়তুন বেগমের পছন্দের সবকিছু রান্না হবে আজ। আর রান্না অবশ্যই জবেদা বেগম করবেন। করতে না চাইলেও তাকে দিয়ে জোরপূর্বক রান্না করাবেন। ওরু বলল, তার মানে তন্ময় ভাই বড় মা এখন থেকে বাড়িতেই থাকবে? যতদিন তোর নানি আছে ততদিন থাকতে বাধ্য, তারপর না হয় আমরা আটকে রাখার চেষ্টা করব। ঠিক আছে মা, এবার তাদের বেরোতেই দিব না। তন্ময়ের জন্য কফি বানিয়েছি, দিয়াই। ছেলেটা আমার হাতের কফি খায় না কত বছর হয়ে গেল। ওরু কফি হাতে উপরে উঠে এলো। তন্ময়ের তালা মারা রুম আজ খোলা। লোকটা নিশ্চয়ই ভেতরে। ওরও পা টিপে টিপে উকি ঝুঁকি দিল। বুক ধুকপুক করছে ভীষণ ভাবে। আনন্দে বাকরুদ্ধ হয়ে বসেছে হৃদয়। আবারও তন্ময় আর সে একই ছাদের নিচে বসবাস করবে। ভাবতেই ওর শ্বাস আটকে আসছে। পেছন থেকে শব্দ শুনে কেঁপে উঠল। হাতের কফিটাও পড়ে যেতে নিচ্ছিল ভয়ে। বুকে থুতু ছিটিয়ে ঘুরে দাঁড়ালো। তন্ময় ভ্রুক্ষেপহীন ভঙ্গিতে তার দিকে তাকিয়ে। উকি ঝুঁকি দিচ্ছিস কেন? আপনার জন্য কফি। তন্ময় কফিটা নিয়ে নিচের রুমে ঢুকে গেল। ওরও ঢোকার অনুমতি না পেয়ে মাথাটা ঢুকিয়ে দেখতে লাগলো। পরিষ্কার পরিচ্ছন্ন রূপ, ঠিক যেমনটা তন্ময় থাকলে থাকতো। মোস্তফা সাহেব তো প্রতিদিন কাজের লোক দ্বারা রুমটা পরিষ্কার করিয়ে রাখেন। আজও সকালে পরিষ্কার করানো হয়েছিল। দরজায় হেলান দিয়ে মাথা ঢুকিয়ে রাখা অরু হুট করে বেসামাল ভঙ্গিতে পড়ে গেল। পড়বে না? তন্ময় হঠাৎ করে দরজা টেনে মেলে দিয়েছে। শব্দ করে ফ্লোরে পড়ে আর্তনাদ করে উঠল অরু। কোমরটা শেষ তার। কাঁদো কাঁদো চেহারা নিয়ে মাথা তুলে দেখলো তন্ময় তার সামনে দাঁড়িয়ে কফি খাচ্ছে। লোকটার এক টুকরো মায়া নেই অরুর জন্য। নিষ্ঠুর ভাবে দাঁড়িয়ে দেখে যাচ্ছে তার নির্মম অবস্থা। অরু নাক ফুলিয়ে পড়ে রইল। তন্ময় তাকে ধরে না ওঠালে সে উঠবে না, এভাবেই পড়ে থাকবে। এক পর্যায়ে তন্ময় বলল, উঠছিস না কেন? আপনি সাহায্য কেন করছেন না? তন্ময় পাশের চেয়ার এগিয়ে দিল সামনে। এটা ধরে উঠতে বলছে যেমন। ওরু রেগে নিজেই উঠে দাঁড়ালো এবং হন হনিয়ে গেস্ট রুমের দিকে চলল। গেস্ট রুমে জয়তুন বেগম থাকবেন। তার সাথে অরুর ভালো সম্পর্ক। দেখা সাক্ষাৎ হলেই দুজনের গোপন আলাপ আলোচনা হয় প্রায়শই। মাঝে মধ্যে গল্পে মশগুল হয়ে থাকে। আজও তাই ঘটতে চলেছে। 9টায় ডাইনিং সাজানো হয়েছে। ঘ্রাণে আশপাশ মো মো করছে। সুগন্ধি মাতোয়ারা হয়ে সবাই ডাইনিং এ বসে পড়েছে দ্রুত। ওরও সর্বপ্রথম এসে বসেছে। পরপর দীপ্ত, সাবিহা, রবি, আকাশ। জয়তুন বেগমকে ধরে এনেছে তন্ময়। সে তার নানির পাশেই বসলো। ওহির সাহেব, আনোয়ার সাহেব উল্টো পাশে বসেছেন। সকলের শেষে এসেছেন মোস্তফা সাহেব। তার চোখ মুখ থমথমে, তবে তাতে মুগ্ধতা বিরাজমান। কতটা হাসি খুশি তিনি, সেটা অবশ্যই তার মুখমণ্ডলে ভেসে উঠেছে। আজকের সম্পূর্ণ রান্না জবেদা বেগম একা হাতে করেছেন। বলা যায় 2-2.5 বছর পর এই রান্নাঘরে পা রেখেছেন তিনি। সকলের জন্য রান্না করছেন 2 বছর পরে। খেতে নিয়ে আর চোখে সকলেই জবেদা বেগমকে দেখছে, কিন্তু কিছুই বলতে পারছে না জয়তুন বেগমের উপস্থিতির কারণে। সাবধানতা অবলম্বন করে কথাবার্তা বলতে হবে, তাই তো মুখ বন্ধ করে চেটে পুটে খেয়ে যাচ্ছে সবাই। খাওয়া দাওয়া শেষ হতেই বিশ্রাম নিতে বসেছেন ড্রয়িং রুমে। এক পর্যায়ে জয়তুন বেগমের ঘুম ধরেছে বিধায় তিনি বললেন, রাত হয়েছে, আমি ঘুমাই গিয়ে। বলতে বলতে উঠে দাঁড়িয়েছেন জবেদা বেগমও উঠে দাঁড়ালেন মায়ের সাথে। তাকে সাথে নিয়ে যাবেন উদ্দেশ্যে, কিন্তু তাকে থামিয়ে জয়তুন বেগম বললেন, জামাইয়ের শরীর ভালো দেখাইতেছে না।
দেখ কিছু লাগবো নি। তারপর তিনি নিজেই একা যেতে পা বাড়িয়েছেন। অরু দৌড়ে জয়তুন বেগমের কাঁধ ধরে তাকে যেতে সাহায্য করেছে। এখন সবিতা বেগমকে তো নিজের রুমেই যেতে হবে, কিন্তু তিনি যেতে চাচ্ছেন না। সোফায় বসে চুপচাপ। মোস্তফা সাহেবও তাকে তাড়া দিচ্ছেন না বা রুমে আসতেও বলছেন না। এদিকে তাদের দুজনকে একা রেখে সবাই সবার মতো নিজেদের রুমে চলে এসেছে ঘুমোতে। তন্ময় মাত্রই নিচের রুমে দরজা লাগাতে নিচ্ছিল, পূর্বেই অরু দৌড়ে ঢুকে গেল বইপত্র নিয়ে। আজ সে এই বইপত্রের ছুতোই তন্ময়ের সাথেই থাকবে, একদম যাবে না। না না না, তন্ময় বিরক্তির হাব ভাব নিয়ে বলল। এসব কি হচ্ছে? আমাকে একটুখানি পড়াবেন? মনের দিক দিয়ে অরুর কথার মানেটা দাঁড়ায়, আমাকে একটুখানি আপনাকে দেখতে দিবেন? তন্ময় গম্ভীর মুখে বলল। কাল সন্ধ্যায় পড়তে আসবে, এখন রুমে যা। একটুখানি। বলতে বলতে অরু তন্ময়ের নরম বিছানায় লাফিয়ে বসলো। পরপর অনুভব করলো সে কিছুর উপরে বসেছে। উঠে দাঁড়িয়ে সেটা হাতে নিল, এবং এটা কি চিনতে অরুর বিন্দুমাত্র সময় লাগলো না। এটা তো আন্ডারওয়্যার, কালো রঙের আন্ডারওয়্যার। অরু সেটা ভালো মতো দেখার সৌভাগ্য পেল না, কারণ তন্ময় মুহূর্তেই তার হাত থেকে কেড়ে নিয়েছে। তারপর ধমকে উঠল। নিজের রুমে যা এক্ষুনি। অরু কষ্ট পেল। এসব জাঙ্গিয়া টাঙ্গিয়া কি সে ধরতে চেয়েছে নাকি? নিজের সেধে বিছানায় রেখে তাকে ধমকায়। ধমকানোর বাহানা চাই শুধু। নিজের বইপত্র গুছিয়ে বেরিয়ে পড়লো। যাওয়ার সময় আরেকবার উকি দিয়ে পড়ল। দেখে ফেলেছি। তন্ময় তাড়া দিতেই দৌড়ে নিচের রুমের দরজা লাগিয়ে দিল। জয়তুন বেগমের আসার একটি বড়সড় কারণ রয়েছে। কারণটা আজ সকালে ব্রেকফাস্টের পর খোলসা করবেন ভেবেছেন। ব্রেকফাস্ট করতে শাহজাহান পরিবার টেবিলে বসেছে। জবেদা বেগম এবং সুমিতা বেগম খাবার সার্ভ করছেন। মোস্তফা সাহেবের প্লেটে ব্রেড দিতে গিয়ে থেমে যান জবেদা বেগম। আগে সর্বদাই তিনি স্বামীকে ব্রেড দেওয়ার পূর্বে জিজ্ঞেস করে নিতেন। ব্রেড ভেজে দেব? জিজ্ঞেস করারও কারণ আছে বটে। মোস্তফা সাহেব প্রায়শই ভাজা ব্রেড খেতে পছন্দ করেন ব্রেকফাস্ট হিসেবে। সেই সূত্রে আজও জবেদা বেগমের অভ্যেস রয়েই গিয়েছে। জিজ্ঞেস না করলে যেন তিনি শান্তি পাবেন না। শেষমেশ ধীরে প্রশ্ন করলেন। ব্রেড ভেজে আনবো? মোস্তফা সাহেব হালকা মাথা দোলালেন। দ্রুত ভঙ্গিতে জবেদা বেগম রান্নাঘরে ছুটলেন। বাকিরা নিজেদের খাবার নিজেই নিয়ে নিচ্ছে। যেমন ওরও 4টি ব্রেড প্লেটে নিয়েছে। একটা প্লেটে ভাজা ডিম রেখেছে ভালোভাবে। ডিমের উপর দিয়েছে সয়া সস, তার উপর আবারও ডিম, তারপর আবারও সয়া সস, তার উপর পিস পিস করে কাটা 3টি শসা। ব্যাস, এগুলোর উপরে আর একটা ব্রেড দিয়ে চেপে নিয়েছে। দুহাতে সেটা মুখে তুলবে তখন অরুর ঘুম ঘুম চোখ গেল পাশে। তার পাশেই তন্ময় বসে কাঁটা চামচ দিয়ে ডিম ব্রেড খাচ্ছে। এত সুন্দর হাব ভাব নিয়ে ক্লিন ভাবে খাচ্ছে যে অরুর বুকের বাম পাশে ব্যথা করছে। এতটা পারফেক্ট হয়ে কি হবে? এত পারফেক্ট লোকটাকে কি অরুর সাথে মানাবে? মানাবে না। অরুর আজকাল মনে হয় তন্ময়ের পেছনে তার সরল অনুভূতিগুলো বিসর্জন করা নেহাতি পাগলামি। কোথায় তন্ময় আর কোথায় সে? তন্ময় তো তাকে এই জীবনে পছন্দই করবে না। ভাবতে ভাবতে অরু তার বানানো বার্গারে বড় একটা কামড় বসালো, পরপর আর একটা, মোট 4 কামড়ে পুরোটা শেষ করে ফেললো। তারপর আর একটা বার্গার বানানোর জন্য তৈরি হচ্ছে। একইভাবে বার্গার বানিয়ে এটাও 4 কামড়ে শেষ করে ফেলেছে। ডাইনিং টেবিল হতে সকলের শেষে অরু উঠল। তখন বাড়ির সদস্যরা ড্রয়িং রুমে বসে, কারণ জয়তুন বেগম কিছু কথা বলবেন বলে জানিয়েছেন। তন্ময়ের হাতে পানির গ্লাস, সে এটা এক্স্যাক্টলি কেন নিচের হাতে রেখেছে অজানা। তবে হুট করে গ্লাস অরুর হাতে ধরিয়ে দিল। অরু বোকার মতো কিছুক্ষণ গ্লাসের দিকে তাকিয়ে থেকে এক টানে পানিটুকু খেয়ে বসলো। মনেই ছিল না যে সে পানি খায়নি। এখন কি সে তন্ময়কে ধন্যবাদ জানিয়ে বকা খাবে, নাকি 1 গ্লাস পানি দিয়ে বকা খাবে? অবশেষে অরু ডিসিশন নিয়েছে সে কোনো বকাই খাবে না। তন্ময়কে সোফায় বসতে দেখে খালি গ্লাস আলগোছে দীপ্তর পেছনে রাখলো। যদি পানির কথা জিজ্ঞেস করে অরু বলবে দীপ্ত খেয়ে নিয়েছে। মোস্তফা সাহেব ঘড়ির কাঁটায় চোখ জোড়া ঘুরিয়ে বললেন। মা, আমার একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, যদি তাড়াতাড়ি।
মোস্তফা সাহেবকে কথা শেষ করতে দিলেন না জয়তুন বেগম। নিজের ছুরি হাতাতে হাতাতে বললেন, তাড়াতাড়ি কিসের তাড়াতাড়ি? তাড়াতাড়ি নাই কোনো। কাজকর্ম ফেলা দিয়া এই হারা আইসা বসো। এই যে আমার পাশে বসো। মোস্তফা সাহেব এগিয়ে এসে বসলেন। তিনি বসতেই জয়তুন বেগম বলতে শুরু করলেন, বয়স তো আমার কম হয় নাই। আইজ আসি কাল নাও থাকতে পারি। শরীরটাও এই ভালো এই খারাপ। তাই আমি চাই মরার আগে তোমাদের সকলের সাথে বাইরের সময় কাটাইতে। সামনেই রোজার ঈদ, মাত্র একটা মাস বাকি। আমি খুব করে চাই এইবারের রোজা সহ ঈদ সিলেক্ট করবা আমার সাথে। ড্রয়িং রুম নিঃশব্দে বিরাজমান। মোস্তফা সাহেবও চুপ হয়ে আছেন। জবেদা বেগম মায়ের হাত চেপে ধরেছেন। কিছু বলবেন, কিন্তু কি বলবেন? তন্ময় বলল, পরিবারের মাথা বাবা, বাবা যা বলবেন তাই হবে। আমার ইম্পর্টেন্ট মিটিং আছে। বলেই সে বেরিয়ে পড়ল। তন্ময়ের দেখা দেখি ওহির সাহেবও একই কথা বলে কেটে পড়লেন। পরপর আনোয়ার সাহেবও সাবিহাও ভাইয়ের মতো বাবাকে ফাঁসিয়ে কেটে পড়েছে। পেছন পেছন অরু এবং দীপ্তও বেরিয়ে এসেছে নিজেদের স্কুল কলেজের উদ্দেশ্যে। তন্ময় তখন গাড়ি স্টার্ট দিবে, অরু দৌড়ে তন্ময়ের পাশে উঠে বসলো বিনা আমন্ত্রণে। দীপ্ত পেছনের দিকে উঠে বসেছে। এখন তারা কেন উঠে বসেছে তার তন্ময়কে অবশ্যই জিজ্ঞেস করতে হবে না। গাড়ি স্টার্ট করেছে। অরু দীপ্তকে কলেজে দিয়ে তারপর অফিস যাবে। অরু খুঁটিয়ে খুঁটিয়ে তন্ময়কে দেখছে। হাত ঘড়িটা কি সুন্দর তন্ময়ের হাতে ফিট হয়ে আছে, দেখতেও আকর্ষণীয় লাগছে। অরু বলল, সিলেট যেতে কি রাজি হবে চাচু? দীপ্ত বলল, রাজি না হয়ে উপায় আছে, যেতে তো হবেই। খুব ভালো হবে দীপ্ত, সেই উপলক্ষে ঘুরে ফিরে আসা যাবে। আমি এবার জাফলং মাধবকুণ্ড জলপ্রপাত ঘুরবো। আমাকে নামিয়ে গেলে ওখান থেকে ফিরবো না, আর না হলে আমি একাই যাব। বলে অরু আজ চোখে তন্ময়ের দিকে তাকালো। সিলেটে দুই একবার গিয়েছে, কিন্তু কখনো এই সুন্দর জায়গাগুলোতে ঘুরতে যাবার সুযোগ পায়নি। এবার সে যাবেই যাবে, লাগলে একাই যাবে। দীপ্ত দুষ্টু সুরে বলল, তুমি পারবে কি? তোমার তো নভেম্বরের দিকটা ইন্টারের ফাইনাল এক্সাম, ঈদের 2 মাস পরই পরীক্ষা। তোমাকে কি নিবে গরুতে, পড়াশোনা নদীতে বাসে? ওরও ভয় পেয়ে গেল। চোখ জোড়া বড়সড় করে ফেললো মুহূর্তেই। পরীক্ষার কথা ভুলেই বসেছিল এক প্রকার। তার মানে তাকে নেওয়া হবে না? কাঁদো কাঁদো নয়নে তাকালো তন্ময়ের দিকে। তন্ময় তখন গাড়ি চালাতে ব্যস্ত, তার দৃষ্টি অবস্থান করছে সামনে। ওরও বলল, আমি বইপত্র নিয়ে গেলে হবে না? মাত্র কিছুদিনের ব্যাপার। আমাকে নেবেন সঙ্গে তন্ময় ভাই? নিব না। তন্ময়ের সোজা সাপটা প্রত্যাখ্যান শুনে ওরও কষ্ট পেল। বুকে হাত চেপে বলল, আপনি কে? আমাকে নেবে চাচু? আপনার কোনো অধিকার নেই আমাকে। তন্ময় ঘুরে চোখ রাঙাতেই ওর চোখ মেরে গেল। মুখের উপর আঙ্গুল ঠেকিয়ে সে নিজেকেই নিচে নিশ্চুপ রেখেছে। গাড়ি এসে থেমেছে কলেজের সামনে। অরু এবং দীপ্ত নেমে আসলো। অরু যেতে নিয়ে আবারও ফিরে আসলো। দ্রুত কণ্ঠে বলল, আপনার কোনো অধিকার নেই আমাকে নিব না বলার। আমি যাবই যাব। এক দৌড়ে ওরু কলেজের ভেতর চলে এসেছে। উকি দিয়ে দেখলো গাড়িটা এখনো দাঁড়িয়ে। ওরও দাঁড়িয়ে রইলো। যখন তন্ময়ের গাড়িটা গিয়েছে, সেও সেখান থেকে চলে এসেছে। সামনে নজর পড়তেই দেখলো আজ মার্চির সাথে সুমনা দাঁড়িয়ে। দাঁড়িয়ে বললে ভুল হবে, মার্চিকে ঘিরে দাঁড়িয়েছে সুমনা এবং তার সাঙ্গ পাঙ্গরা। কেন? ওরও দ্রুত পায়ে এগিয়ে গেল। মার্চি তাকে দেখেই চোখ মুখ অন্ধকার করে ফেলেছে, কেমন অভিযোগ করছে। ওদের সামনে গিয়ে প্রশ্ন করলো, কি হয়েছে? মার্চি রেগে বলল, দেখ এই মেয়েগুলো কি সব বকছে, এক একটি মাথায় সমস্যা। আজে বাজে বকছে তো। মাথায় সমস্যা না হলে দাঁতে দাঁতে সমস্যা হলে আকাশ ভাইয়ের ক্লিনিকে ভর্তি করে দিব। বলেই ওরু হাসলো। পরপর শব্দ করে হাসতে হাসতে মার্চির হাত ধরে চলে যাচ্ছে। পেছনে সুমনার চেঁচামেচি সম্পূর্ণ অগ্রাহ্য করলো। শুনতেই পায়নি এমন হাবভাব নিয়ে রেখেছে। মার্চি বিরক্ত স্বরে বলল, মেয়েটা প্রচন্ড নষ্ট।
বিকেলে অফিস থেকে 1 আওয়ার ছুটি নিয়ে বেরিয়েছে সাবিহা। ক্লোজ ফ্রেন্ড তামান্না এসেছে দেখা করতে, আর্জেন্ট কথা আছে নাকি। সাবিহা রেস্টুরেন্টে ঢুকে দেখলো তামান্না বসে কফি খাচ্ছে। সে অপর পাশে গিয়ে বসলো। তামান্না হেসে বলল, সমস্যা হয়নি তো কোনো? না না, তুই বল, কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ। তোকে সুসংবাদ দেওয়ার আছে। কিসের? তামান্না ব্যাগ থেকে লাল রঙের একটা কার্ড বের করে এগিয়ে দিল। বিয়ের কার্ড। সাবিহার চোখ জোড়া বড় বড় হয়ে গিয়েছে। চমকে তাকালো তামান্নার দিকে। তামান্না লাজুক ভঙ্গিতে বলল, দোস্ত, বিয়ে ঠিক হয়ে গেছে। কংগ্রাচুলেশনস। থ্যাঙ্কস। তোর কিন্তু আসতেই হবে হলুদে, এবং নাচতেও হবে। না না প্লিজ, আমি খুব ব্যস্ত। এগো। এসব শুনবো না, ব্যস্ত ট্যাস্ত সাইডে রাখ। আর তন্ময় ভাই, অরু, দীপ্ত, ওদের সঙ্গে আনতে একদম ভুলবি না। সাবিহা চিন্তায় পড়ে গেল। এভাবেই কিছুদিন আগে ছুটি নিয়েছিল পরীক্ষার জন্য, এখন আবার হুট করে তার নজর গেল সামনে। দেখলো অয়ন আসছে এদিকেই। সাবিহা নড়ে চড়ে বসলো। এই ছেলে এখানে কি করছে? তামান্না অয়নকে দেখে হেসে ফেললো। আরে তুই এখানে? এই তো 1 কাপ কফি খেয়ে এলাম। আয়, আমাদের সাথে বস। দিন দিন বড় হয়ে যাচ্ছিস, লম্বা চওড়া আর কত হবে? কেউ বলবে তুই আমাদের ছোট ভাই। অয়ন স্বাভাবিকভাবে ঠিক সাবিহার সাথে বসেছে ছুঁয়ে ছুঁয়ে। সাবিহা কিছুটা চেপে গেল। অয়ন ফাজলামো সুরে বলল, তাহলে ভেবে নেক তোমাদের প্রেমিক আমি। আপত্তি আছে কি সাবি আপু? সাবিহার চোখ মুখ অন্ধকার হয়ে থাকলেও তামান্না ভীষণ খুশি। সে হাসতে হাসতে বলল, প্রেমিক বললে বিশ্বাস করতেই পারে। তোকে দেখে তো ছোট ভাই লাগে না, তাই না সাবিহা? অয়ন চোখের পলকে কেমন বড় হয়ে গেল। এই তো কিছুদিন আগে খেলতে দেখেছি, আর এখন ছেলে বিজনেস করে। তা প্রেম টেম করিস নাকি? না, মেয়ে পাইনি তো। তোমার চোখে ভালো মেয়ে থাকলে বলতে পারো, একটা প্রেম করা দরকার। তোমার চোখে না থাকলে সাবি আপুর চেনা জানা নিশ্চয়ই ভালো মেয়ে আছে। আছে না সাবি আপু? মজা করছিস? তোকে মেয়ে খুঁজে দিতে হবে আমাদের? সুন্দরী মেয়েরা তোর জন্য লাইন পেতে বসে। অয়ন হেসে বলল, অর্ডার দাও, কি খাবে? তুই খাওয়াবি? হুম। আচ্ছা তাহলে অর্ডার দিলাম কিন্তু। হ্যাঁ। অয়ন সাবিহার দিকে তাকালো, যে আপাতত চোখ মুখ অন্ধকার করে বসে। অয়ন কণ্ঠ নরম করে ধীর গলায় বলল, আপনার জন্য কি অর্ডার দেব? মিল্কশেক? সাবিহা অভিমানী চোখে তাকালো। এতক্ষণের অভিমান মুহূর্তেই ধুয়ে মুছে গেল তার। বুকের উপর ধামাচাপা দেওয়া পাথরটাও উঠে গেল। খাবো না। মার খাবেন? সাবিহা বড় বড় চোখ করে তাকালো, যেন সে নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। অয়ন আবেদনময়ী কণ্ঠে বলল, কথা না শুনলে মাইর দেবো আপনাকে। আদরে মাইর। লজ্জায় সাবিহার কান গরম হয়ে গিয়েছে। কোনো মতে নিজেকে সামলে তামান্নার দিকে তাকিয়ে রইল। অয়নের দিকে আর তাকানোর সাহস পেল না। বুকের ভেতর সবকিছু ওলট পালট হয়ে আছে। অয়ন নিজে থেকে সাবিহার জন্য অর্ডার করেছে। অর্ডার আসতে 10 মিনিট সময় নিয়েছে। খেতে খেতে তামান্না বলল, তোদের বাড়িতে কাঠ চলে গিয়েছে, হলুদে সুন্দর মতো চলে আসবি। আসলে কি দেবে? কি চাই? একটা গার্লফ্রেন্ড। বলেই উচ্চস্বরে হাসতে লাগলো। তামান্নাও হাসছে। দুজনের কথোপকথনের মধ্যে সাবিহা চুপচাপ খাচ্ছে। এক পর্যায়ে তামান্নাকে যেতে হবে। সে বেশিক্ষণ থাকতে পারবে না, বিদায় এখনই চলে যেতে হবে। অয়ন বলল, আমি দিয়ে আসবো। না না, গাড়ির সাথে আছে, তুই বরং সাবিহাকে দিয়ে আয়। তামান্না চলে যেতেই অয়ন এবার পুরোপুরি সাবিহার দিকে ঘুরে বসলো। সাবিহা উঠতে উঠতে বলল, আমি একাই যেতে পারবো। অয়ন সাবিহার হাত টেনে পুনরায় বসিয়ে দিল। সাবিহার চোখ মুখ ভালোভাবে দেখে খাবারের প্লেট সামনে দিয়ে বলল, খেয়ে শেষ করুন তারপর। তুমি এভাবে তাকিয়ে থাকলে খাবো কিভাবে? অভ্যাস করে নিন। সাবিহা দীর্ঘ নিঃশ্বাস ফেলে খেতে লাগলো। খাওয়া শেষ করে বসে রইল। অয়ন উঠে গিয়েছে। টাকা পরিশোধ করে এসে দেখে সাবিহা নেই, একাই বেরিয়ে। এখনো রেগে নিশ্চয়। অয়ন দৌড়ে বেরোলো। সাবিহা রিকশা ডাকছে। অয়ন তার হাত চেপে ধরলো, টেনে বাইকের সামনে এনে দাঁড় করিয়ে বলল, এখনো রেগে আছেন? আমি মজা করেছি তখন। আমার গার্লফ্রেন্ড কেন লাগবে? আপনি আছেন তো।
সাবিহার খুব রাগ হলো অয়নের প্রতি। একটু আগে স্বেচ্ছায় কতগুলো কথা বলে তাকে কষ্ট দিল, এখন আবার কি সুন্দর করে কষ্টগুলো ধুয়ে মুছে সরিয়ে দিল। কেন এমনটা করবে? সাবিহা কি তার হাতের পুতুল নাকি? ওরও জয়তুল বেগমের রুমে খুরখুর করছে। একসময় সেখান থেকে সুমিতা বেগমের পিছু গেল, সেখানে কিছুক্ষণ ঘুরঘুর করে ড্রয়িং রুমে বসলো, কিছুক্ষণ টিভি দেখে উঠে দাঁড়ালো, কোনো কিছুতেই মনোযোগ দিতে পারছে না। চলে এলো বারান্দায়, গালে হাত চেপে বারান্দায় দাঁড়িয়ে রইল। 9টা বেজে গিয়েছে, এখনো তন্ময় ফেরেনি। ফিরতে ফিরতে 9:30 বাজবে হয়তো। ওর এখনই ঘুম ধরেছে, ঘুমালে আজ আর উঠতে পারবে না। তন্ময়কে কিভাবে দেখবে? ওর বইপত্র বুকে ছড়িয়ে চোখ বন্ধ করছে তো খুলছে। একসময় দুলে পড়ে যেতে নিতে যাচ্ছিল, নিজেকে কোনো রকমে সামলে তন্ময়ের রুমের দরজা খুললো, টেবিলে নিচে বইপত্র রেখে চেয়ারে বসলো। দুলতে দুলতে ঘুমিয়ে পড়েছে। তন্ময় যখন রুমে ঢুকেছে ঘড়ির কাঁটা তখন 10টা 15-তে। অরুকে দেখে কিছুক্ষণ ঠায় দাঁড়িয়ে রইল, যেন ঘুমন্ত অরুকে দেখছে। তারপর শব্দহীনভাবে ওয়াশরুমে ফ্রেশ হতে চলে গিয়েছে। বেরিয়ে তাওয়াল বিছানায় ফেলে টেবিলের কাছে গেল, আলগোছে অরুকে 5 কোলে তুলে নিল। অরু কিছুটা নড়ে চড়ে উঠেছে, তন্ময়ের বুকে কিছু একটা খোঁচাখুচি করে, মাথাটা আরামসে হেলিয়ে রাখলো। সেভাবেই তাকে নিয়ে তন্ময় অরুর রুমে গিয়েছে। বিছানায় শুতে উঠতে গিয়ে খেয়াল করলো অরু তার টি শার্ট খামচে ধরে আছে, ছাড়াতে চাইলেই ছাড়ছে না। এক পর্যায়ে ঘুমের মধ্যে অরু বিরক্ত হয়ে চোখজোড়া আধো আধো খুলেছে। তন্ময়ের দিকে তাকিয়ে অস্পষ্ট স্বরে বলল, এমন কেন করেন? আমার থেকে শুধু পালিয়ে যান কেন? আমাকে কেন সবসময় এড়িয়ে যান? তাহলে কি করব? আমার সাথে থাকবেন সব সময়। থাকবো। অরু হাসলো, তন্ময়ের হাত জড়িয়ে ঘুমিয়ে পড়ল। অস্পষ্ট স্বরে আরো কিছু কথা বলল, তবে তা শোনা গেল না। তন্ময় চেয়ার টেনে পাশেই বসে রইল। অরু কিছুদিন ধরে খুব রোমান্টিক মুভি দেখছে। আগে সব সময় অ্যাকশন মুভি দেখেছে, বলা যায় সে অ্যাকশন মুভি লাভার। কিন্তু হুট করে তার মোড পরিবর্তন হয়ে গিয়েছে। অ্যাকশন মুভি ছেড়ে আকর্ষণ গিয়েছে রোমান্টিক মুভিতে। নায়ক নায়িকাদের রোমান্টিক মুহূর্তগুলো উপভোগ করতে গিয়ে লাল নীল গোলাপি হয়ে উঠছে প্রায়শই। বারবার নায়কের জায়গায় তন্ময়কে ভাবছে এবং নায়িকার জায়গায় নিজেকে। ভাবতেই শরীর অদ্ভুতভাবে কেঁপে উঠছে, শিহরণ বয়ে চলেছে মনে। কিন্তু পরপরই সব অনুভূতিগুলো হারিয়ে যাচ্ছে মনে পড়তেই, যে তার তন্ময় ফিল্মের নায়কদের মতো মোটেও নয়। ফিল্মের নায়ক রোমাঞ্চকর আবহাওয়া সৃষ্টি করে, নায়িকার সাথে রোম্যান্স করে, আর তন্ময় শুধু ধমকায়। অরু ভেবে চিনতে খুঁজে পেয়েছে দোষ তার মধ্যেই। সে ফিল্মের নায়িকাদের মতো মোটেও না, তাহলে রোম্যান্স কিভাবে হবে? ফিল্মের নায়িকারা লাজুক, সরলতম, হাবাগোবা এবং ভীষণ মায়াবী, দরদি, অমূলতম প্রেয়সী। কিন্তু সে তো চটচটে, চঞ্চল, বাচাল, এলোমেলো, উস্কো খুস্কো এবং বৈরাগী স্বভাবের। এমন একটা মানুষের সাথে রোম্যান্স কিভাবে করবে? তাই ওরও বেশ কিছু রোমান্টিক মুভি শেষ করার পর আদর্শ নায়িকা হবার টিপস পেয়েছে। প্রথম টিপস, লাজুক হতে হবে, ভীষণ লাজুক। দ্বিতীয় টিপস, হাবাগোবা ভঙ্গিমা অনুসরণ করতে হবে। তৃতীয় টিপস, মায়াবী নয়নের চাহনি দিয়ে তন্ময়কে ঘায়েল করতে হবে। চতুর্থ টিপস, নিজের কোমল হৃদয় তুলে ধরতে হবে তন্ময়ের আঁখি দুটির সামনে। এই 4টি টিপস ওরও রাত থেকেই ফলো করার চেষ্টায় মাতোয়ারা। যেমন প্রতিদিন সকালে সে হন্তদন্ত ভঙ্গিতে নিচে নামে ব্রেকফাস্ট করতে, আজও একই কাহিনী করতে নিয়ে নিজেকে কোনো মতে সামলে নিয়েছে। চঞ্চলতা ছেড়ে কোমলতা নিয়ে ধীরে ধীরে নেমে এসেছে। ডাইনিং এ তন্ময় অলরেডি বসে ব্রেকফাস্ট করছে। ওরও ধীরে তন্ময়ের পাশেই বসলো। প্লেট ছুঁয়ে দিলেই ভেঙে যাবে এমন হাব ভাব নিয়ে একটা প্লেট সামনে রেখেছে। সামান্য একটা ব্রেড আলগোছে নিয়ে সেটা কাটা চামচ দিয়ে ধীরে সুস্থে খাচ্ছে। সুমিতা বেগম মেয়ের কাণ্ড কারখানা সকাল থেকেই দেখছে। এবার নিজেকে আর সংযত করতে পারলেন না, টেবিলের সামনে এসে চেঁচিয়ে উঠলেন, এই হয়েছে কি তোর? এমন করছিস কেন? মনে মনে ওরও বিরক্ত হলো বটে। আরে তন্ময়ের সামনেই কেন জিজ্ঞেস করতে হবে তার মায়ের? পরে জিজ্ঞেস করলে কি মহাভারত অশুদ্ধ হতো? পিটপিট করে নাকটাকে সামলে বলল, স্কুলে যাচ্ছি মা, তাড়াতাড়ি ফিরবো, তুমি চিন্তা করো না। সুন্দর সাবলীল ভাষায় বলে আর চোখে তন্ময়ের মুখের দিকে তাকালো।
ব্যাটার চোখে মুখের কোনো পরিবর্তন নেই। আরে কানাটা কি দেখছে না ওর এই সুন্দর পরিবর্তন? পরপর ভাবলো মাত্রই 2 ঘন্টা ধরে নিজেকে পরিবর্তন করতে নেমেছে। একটা দিন যাক, তারপর না হয় তন্ময়ের চোখে লাগবে। তন্ময়ের চোখে না লাগলেও বাড়ির ওরকে নিয়ে বেশ চিন্তিত। মুফতি বেগম রুটি ভাজতে নিয়ে বললেন, মাইডের হঠাৎ হইল কি? সকাল থেকে কেমন শান্ত হয়ে আছে। শক্তি বেগম থালা বাসন ধুতে গিয়ে বললেন, ঘূর্ণিঝড়ের পূর্বের আভাস। ও শান্ত মানে কিছু একটা পাকাচ্ছে। জয়া বেগম বললেন, এত বেশি বলিস না সুমিতা, মেয়েটার নিশ্চয় খারাপ লাগছে। স্কুল থেকে ফিরলে কথা বলবি। ভাবি, ও তোমাদের কারণেই এমন বিগড়েছে। যাকে নিয়ে পরিবার আলাপ আলোচনায় ব্যস্ত সে আপাতত স্কুলের বাথরুমে নাক পরিষ্কার করছে। সারা রাস্তায় নাক পিটপিট দমন করে রেখেছিল। নিজেকে নায়িকাদের মতো পারফেক্ট করা সহজ বিষয় নয়, একদমই নয়। 4-5 ঘন্টায় ওরও হয়রান হয়ে গিয়েছে অভিনয় করতে করতে। তাই সে নিজের ডিসিশন পরিবর্তন করলো। এখন থেকে ওরও শুধু তন্ময়ের সামনে টিপস গুলো ফলো করবে। তন্ময় সেগুলো দেখে আকর্ষণ অনুভব করবে। তারপর ওর পেছন পেছন ঘুরবে, মধুময় গল্প স্বল্প করবে, আদর সোহাগ দিবে, তার প্রেমে হাবুডুবু খাবে। ভেবেই ওর খুশিতে কত কত হয়ে উঠল। সেদিন খুশি মনে স্কুলে শেষ করে বাড়ি ফিরেছে। লাফিয়ে লাফিয়ে নিচের রুমে গিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে প্র্যাকটিস করতে আরম্ভ করেছে। ঠিক কিভাবে লাজুক অভিনয় করলে ভালো দেখাবে। অভিনয় করার এক ফাঁকে দীপ্ত উকি দিল রুমে। অরুর এসব কর্মকাণ্ড দেখে ফিক করে হেসে উঠল। পাগল ছাগলের মতো কিসব করছো? অরু দৌড়ানি দিতেই দীপ্ত চলে গেল। এবার অরু দরজা লাগিয়ে রাখলো। দুপুরে খেয়ে আবারও রুমে চলে এসেছে। ঠিক সন্ধ্যায় দরজা খুলে বেরিয়েছে। সুন্দর একটা কামিজ পরেছে, পিঠ সমান চুলগুলো ছেড়ে রেখেছে, ঠোঁটে হালকা গোলাপি রঙের লিপস্টিক দিয়েছে। নিজেকে পরিপাটি করে তন্ময়ের রুমের সামনে দাঁড়িয়ে বইপত্র নিয়ে। আজ একদম তাড়াহুড়ো করবে না, ধীরে সুস্থে তন্ময় আসলেই রুমে ঢুকবে। তন্ময় এসেছে ঘন্টা খানেক পর। তাকে দেখে অরু নিচের রুমে ঢুকে গেল। তারপর আচমকা বেরিয়ে আসার অভিনয় করলো। তন্ময়ের দিক লাজুক ভাবে তাকালো, পর মুহূর্তেই চোখ নিচে নামিয়ে রাখলো। অথচ তন্ময় সেখানে নজরই দেয়নি যেন। অফিস ব্যাগ নিয়ে রুমে ঢুকে গেল। লোকটা কি কানা? না হলে ওর পরিবর্তনে দেখে কিছু বলছেও না। কিছু বলুক, ওর শুনতে চাই। মনের বিষণ্ণতা দমিয়ে ওর রুমে ঢুকতেই চুলে টান অনুভব করলো। তন্ময় পেছন থেকে তার লম্বা চুলগুলো ডান হাতে পেঁচিয়ে নিয়েছে। ব্যথায় ওর আর্তনাদ করে উঠল। হ্যাঁ, ছাড়ুন ছাড়ুন, ব্যথা পাই, লাগছে তো। আর যদি দেখি আমার আশেপাশে এসব করে বেরিয়েছিস, চর দিয়ে দাঁত সব কয়টা ফেলে দিব। অরুর আর বুঝতে বাকি নেই কিসবের কথা বলছে। মাথা বেঁকিয়ে বলল, করবো না, ছাড়ুন। তন্ময় ছেড়ে দিল। ওরু চোখের কোণায় জল নিয়ে অভিমানী চোখে তাকালো। চলে যাবার জন্য পা বাড়াতেই শুনতে পেল তন্ময়ের গম্ভীর স্বর, চুপচাপ পড়তে বস। অন্ধকার চোখ মুখ নিয়ে ওরু টেবিলে বসেছে। তন্ময় তাওয়াল হাতে ওয়াশরুম গিয়েছে। বইপত্র মেলে ওরু ভাবতে বসলো। তার রোমান্টিক ফিল্মের নায়িকা হবার স্বপ্ন বাদ দিতে হবে। তাহলে কি অন্য কিছু ট্রাই করবে? তন্ময়কে তার প্রেমের জালে ফাঁসাতে কি করতে হবে? কই নায়িকাদের দেখলেই তো নায়ক পাগল হয়ে নিজের প্রেমের জালে জড়িয়ে পড়ে। তাহলে তন্ময় কেন তার প্রেমের জালে পড়ে না? হুট করে ওর নজর গেল তন্ময়ের অফিস ব্যাগে। ওয়াশরুমের দিকে আর চোখে তাকিয়ে দ্রুত ব্যাগটা খুললো। ভেতর থেকে তখন টুংটাং শব্দ পেয়েছিল। কিসের শব্দ হতে পারে সেটাই দেখবে। সম্পূর্ণ ব্যাগে উকিঝুঁকি দিয়েও কিছু পাচ্ছে না। তন্ময় বেরিয়ে আসবে যে কোনো সময়। ব্যাগের ভেতরে ছোট সাইড পকেটের চেইন খুলতেই ওর খুব সুন্দর বড় একজোড়া পাথরের কানের দুল পেল। এতটাই সুন্দর দুলজোড়া যে ওর তাকিয়েই রইল। কানের দুল আর টিকলি তার ভীষণ প্রিয়। এত সুন্দর দুল তন্ময় তার জন্য এনেছে, নাকি অন্য কারো সে নিজের কাছে রেখেছে? ওয়াশরুম থেকে শব্দ আসছে। তন্ময় বেরোবে মনে হয়। তার দ্রুত ব্যাগ আটকে যেখানকার ব্যাগ সেখানকার রেখে দিল। কিছুক্ষণ পর দীপ্ত এসে কফি নিয়ে গেছে তন্ময়কে। সেই কফিতে চুমুক দিতে গিয়ে তন্ময় ওরুকে পড়াচ্ছে,
কিন্তু পড়াতে অরুর একটুও মন নেই। মন আনচান করছে দুলচোরা দেখার পর দেখে। তন্ময় কার জন্য কিনেছে? তন্ময়ের কি প্রেমিকা আছে? সে কি প্রেম করে? আশঙ্কায় তো অরুর বুক ধুকপুক করছে। নিজেকে কোনো মতেই আটকাতে পারবে না। হুট করে প্রশ্ন করে বসলো, আপনি কি প্রেম করেন তন্ময় ভাইয়া? চাচ্চুকে ডাকবো? না না, এই তো পড়ছি। অরু আবারও পড়ায় মনোযোগ দেবার চেষ্টা করলো, না পারছে না। আর চোখে তন্ময়কে কয়েকবার দেখে নিল। মনের ভেতরে থাকা প্রশ্নটার উত্তর না পেলে অরুর মধ্যেই যাবে, মরার আগে উত্তর জেনে নেবে। বই বন্ধ করে অরু তন্ময়ের দিকে তাকিয়ে পড়ল। আপনার ব্যাগের কানের দুল জোড়া কার? হবে একজনের। তন্ময়ের সরলতম জবাবে অরু বাকরুদ্ধ হয়ে গেল। চোখ জোড়া লাল হয়ে উঠছে তার। কার? আপনি কিনেছেন অন্ধকারের জন্য? তাই তো মনে হচ্ছে। অরুর নাক ফুলে উঠেছে। কেঁদে দিলে দিবে আপনি সম্পূর্ণ কথা বলতে পারলো না। পূর্বেই অরু দৌড়ে বেরিয়ে আসলো তন্ময়ের রুম থেকে। নিচের রুমে ঢুকে দরজা লাগিয়ে ফুপিয়ে কেঁদে উঠলো। কাঁদতে কাঁদতে বিছানায় শুয়ে পড়লো। একসময় নাকের পানির চালায় উঠে টিস্যু নিয়ে বসলো। আমতা আমতা করে বলল, কান্না করেও শান্তি নেই। আজকের আকাশের চাঁদ খুবই সুন্দর। সাবিহা ছাদের এক কোণে দাঁড়িয়ে রয়েছে, এক ধ্যানে চাঁদের দিকে তাকিয়ে আছে। ঘন ঘন বাতাস বইছে, তার চুলগুলো উড়ছে। রাতের আকাশ সাবিহার ভীষণ পছন্দের। আকাশের পানে তাকিয়ে থাকতে মায়া লাগে, তেমনি ভালোও লাগে। অস্পষ্ট আওয়াজ শুনে পাশে তাকালো। পাশের ছাদে অয়ন এসে দাঁড়িয়েছে, হাতে বোতল, কিছু একটা খাচ্ছে। সাবিহা চোখ সরিয়ে অন্যদিকে তাকিয়ে বলল, মাত্র ফিরেছ? কাজের চাপে কাঁধ ব্যথা করছে। সাবিহা একটু টিপে দেবেন? সাবিহা কথা উল্টে বলল, খেয়েছ? মাত্রই ফিরেছি, আপনাকে নিচ থেকে ছাদে দেখে ডিরেক্ট চলে এসেছি। ফ্রেশ হননি এখনো? ফ্রেশ হয়ে খেয়ে নাও। পরে আপনি বলুন, কাল তামানা হলুদে আসবেন না? জানি না। আসবেন, আমি অপেক্ষায় থাকবো আপনার। সাবিহা জবাব দিচ্ছে না দেখে অয়ন ছাদ টপকে চলে গেল। সাবিহা প্রথমে ঘাবড়েছে, পরপর নিজেকে সামলে দাঁড়িয়ে রইল। অয়ন তার পেছনে এসে দাঁড়িয়েছে। সাবিহা আর চোখে দেখেছে অয়নকে, শার্ট প্যান্ট পরে, কপালে বিন্দু বিন্দু ঘাম, চুলগুলো সুন্দরভাবে উল্টে দেওয়া, বেশ বড় বড় ভাব। কানে সুরসুরি পেয়ে সরে যাবার চেষ্টা করলো। অয়ন দুপাশে হাত দিয়ে আটকে ধরলো তাকে। আজ মা বলছিল আমি বড় হয়ে গেছি, বুঝদার হয়েছি, আমাকে বিয়ে দিতে হবে, বাড়িতে বউ লাগবে। ভাবছি তাদের আপনার কথা বলবো। সাবিহা মুহূর্তেই আটকে উঠলো, বিস্ময়কর নয়নে ফিরে তাকালো। এসব কি বলছো? কি বলছি? একদিন একদিন তো বলতেই হবে, আগে বলে দেওয়া ভালো না? কয়েক বছর যাক, তুমি ঠিক কি চাও বুঝে নাও আগে। অয়নের চোখ মুখ কুঁচকে এসেছে। সাবিহাকে নিজের দিকে ফিরিয়ে বলল, সাবিহা, আপনি কি কোনোভাবে আমাকে ডাউট করছেন? আমার ভালোবাসাকে নিতান্তই মজা ভাবছেন নাকি? সেটা নয়, কিন্তু অয়ন, তুমি এখনো খুব ছোট। তোমার পরিবার বা আমার পরিবার এটা একদম ভালো চোখে দেখবে না, বরং তুমি চাপে পড়ে যাবে। কতটা ঝামেলা আসবে বুঝতে পারছো না। আপনি এখনো হেজিটেট করছেন? সাবিহা নিশ্চুপ। অয়ন চলে যাচ্ছে, একটিবার ফিরে তাকালো না। সাবিহা ভেজা নয়নে তাকিয়ে রইল। আজকাল সে খুব ভয় থাকে। পরদিনও বাড়িতে তার জন্য বিয়ের প্রস্তাব এসেছে। মোস্তফা সাহেব মেয়ের মুখের দিকে তাকিয়ে প্রস্তাব একটির পর একটি ফিরিয়ে দিচ্ছেন। প্রতিবেশীদের কানাঘুষা তো চলছেই সাবিহার বিয়ে নিয়ে। বয়স হয়েছে, এখনো বিয়ে করছে না কেন? মাস্টার্স শেষের পথে প্রায়, অথচ সাবিহা এখনো কোনো ডিসিশন নিতে পারছে না। মোস্তফা সাহেব জানিয়েছেন বিয়ে নিয়ে সাবিহাকে চিন্তা ভাবনা করতে। মেয়ে মানুষ হয়ে জন্ম নিয়েছে, আজ বাদে কাল বিয়ে তো করতেই হবে। এত সব সে অয়নকে কিভাবে বোঝাবে? তার বিয়ের বয়স প্রায় পেরিয়ে যাচ্ছে, অথচ অয়নের বিয়ের বয়স হয়নি এখনো। আজকাল নিজের পায়ে দাঁড়িয়ে ছেলেরা বিয়ে করে, সেদিকে অয়ন মাত্র অনার্সে পড়ছে। কিভাবে কি করবে সাবিহা বুঝতে পারছে না। নিজেকে ভীষণ হেল্পলেস লাগছে। কারোর সাথে এগুলো শেয়ার করে নিজেকে উদ্ধার করবে? কাকে বলবে এসব কথা? কে তাকে রাস্তা দেখাবে? সাবিহা, তন্ময়ের ডাকে ফিরে তাকালো সাবিহা। তন্ময় দুটি কফি হাতে ছাদে উঠে এসেছে।
একটা কফি সাবিহার হাতে দিয়ে অন্যটাই সে চুমুক বসিয়েছে। গরম গরম কফি, এখনো ধোয়া উঠছে। সাবিহা কিছুক্ষণ ভাইয়ের দিকে তাকিয়ে থেকে কফিতে চুমুক বসালো। তন্ময় দূরে চাহনি নিবদ্ধ করেই প্রশ্ন করলো। কি হয়েছে? সাবিহা নিশ্চুপ হয়ে আছে। তন্ময় তাকে তাড়া দিচ্ছে না, ধীরে সুস্থে জবাব দেওয়ার সময় দিয়েছে। সাবিহা কিছুক্ষণ পর বলল, ভাইয়া বয়সের ব্যবধান কি খুব ম্যাটার করে? আমি যদি বলি আমার কম বয়সী এক ছেলেকে পছন্দ, তুমি কি আমার উপর নিরাশ হবে? একদম না। তাহলে কি করব? আমি কিছুই বুঝে উঠতে পারছি না। সময় আছে, বুঝে নে। এত প্রেশার নিতে হবে না। তোর যাকে পছন্দ হবে আমারও তাকেই পছন্দ। সাবিহার মাথাটা তন্ময়ের বুকে হেলে গিয়েছে। চোখ জোড়া বুঝে বলল, ও আমার খুব ছোট, আমার সাথেও মানায় না। তার উপর সবকিছু বাদ, তুই কি চাস? তুই যেটা চাস তাই হবে। সবসময় নিজের চাওয়াকে পূরণ করতে নেই। তন্ময় হাসলো। সাবিহাকে নিজের সঙ্গে নিতে নিতে বলল, সর্বপ্রথম নিজের চাওয়াটাকেই পূরণ করতে হয়, বাই হুক অর বাই ক্রুক। মন মেজাজ ভালো না হলে অরুর দিন খারাপ যায়। এই যে সকালে ঘুম থেকে উঠতে নিয়ে কাঁথায় পা পেঁচিয়ে শব্দ করে ফ্লোরে পড়লো, বাথরুমে ঢোকার সময় দরজার সাথে ধাক্কা লেগে ব্যথা পেল, বই ব্যাগে ঢোকাতে নিয়ে পায়ের উপর ফেললো, ব্যথায় চিৎকার করে মরার মতো কিছুক্ষণ শুয়ে রইল। সে অবস্থায় সেলফোন টিপতে নিয়ে হাত ফসকে ফোন মুখের উপর পড়েছে। ব্যথায় চোখের কোণ জল ভিজে উঠল। ব্রেকফাস্ট করতে নিচে নামার সময় পিছলে পড়তে নিয়ে নিজেকে সামলিয়েছে, তবে এখানেও হাতে একটু ব্যথা পেয়েছে। ভেজা নয়নে ওরও ডাইনিং এ এসে বসেছে। জবেদা বেগম পরোটা প্লেটে দিতে দিতে বললেন, নাকটা এমন লাল হয়ে আছে কেন? মোবাইল পড়েছে ডাকে। ইস, দেখি একটা বরফ দলে দিই। না থাক। খেতে নিয়ে ওরও ভুলেও পাশে তাকাচ্ছে না, মাথা ঝুঁকিয়ে খেয়ে চলেছে। তবে তার আনচান মন আছে না, এটা চুপচাপ থাকতে নারাজ। মন জানতে চাইছে তন্ময়কে কেমন লাগছে এবং সে কি পড়েছে। আর চোখে তাকিয়ে দ্রুত দেখে নিল, তন্ময় আজ সাদা শার্ট কালো প্যান্ট পরেছে। অরু খাবার রেখে উঠে গেল টেবিল থেকে। লোকটাকে দেখলেই অভিমানে তার গলা ধরে আসে। বেরিয়ে পড়লো কলেজের উদ্দেশ্যে। সাইকেল বের করতে নিয়ে দেখলো তন্ময়ও বেরিয়েছে। অন্যদিন হলে অরু দৌড়ে তন্ময়ের পাশে গিয়ে বসতো, তবে আজ সে গেল না। সাইকেল চড়ে বেরিয়ে পড়লো। যার জন্য দুল কিনেছে তাকে নিয়েই গাড়ি চালাক, তাকে পাশে নয় কোলে বসিয়ে রাখুক। অরু উঠবে না ওই গাড়িতে, অরু একদম দেখবে না ওই লোককে। তামান্নার হলদে রাত অ্যাটেন্ড করার জন্য হলুদ শাড়ি এসেছে, খুব সুন্দর তাঁতের শাড়ি। অরুর খুব পছন্দ হয়েছে। শাড়ি তার দেখতে এবং ছুঁয়ে দিতেই ভালো লাগে, কিন্তু পরতে নয়। শাড়ি পরতে ভীষণ লজ্জা লাগে। তার উপর শাড়ি হ্যান্ডেল করতে জানে না। কুচি ধরে হাঁটতে নিলে হেলে তুলে পড়ে যায়, না হলে কুচি খুলে যায়, আঁচল পড়ে যায়। এই অস্বস্তিকর পরিস্থিতিতে পড়তে হবে ভেবে এতটুকু জীবনে হাতে গোনা কয়েকবার শাড়ি পরেছে অরু, তাও মাত্র কিছু সময়ের জন্য। তবে আজ এই সুন্দর শাড়িটা সে পরবে। তাদের বাড়িতে মোট দুটো শাড়ি এবং দুটো পাঞ্জাবি এসেছে। শাড়ি একটা অরুর এবং অন্যটি সাবিহার। পাঞ্জাবি বড়টা তন্ময়ের এবং ছোটটা দীপ্তর। অরু নিজের শাড়ি নিয়ে জবেদা বেগমের কাছে চলে এসেছে। জবেদা বেগম খুব সুন্দরভাবে শাড়ি পরাতে জানেন। তার শাড়ি পরানোর হাত মাশাআল্লাহ। বাড়ির সব নারীগণ জবেদা বেগম হতেই শাড়ি পরে থাকে না। অরু তাড়াতাড়ি এসেছে শাড়ি পরতে, না হলে সাবিহা চলে আসবে নিজের শাড়ি পরতে, তারপর অরুর শাড়ি পরতে। তৈরি হতে খুবই দেরি হয়ে যাবে। তারপর দেখা যাবে তন্ময় থেকে ধমক শুনতে হবে, আর সে আজ একদম ধমক শুনতে চায় না। শাড়ি পরতে নিয়ে সমানে হেসে চলেছে অরু। শরীরে খুব সুরসুরি, তার ধরা ছোঁয়া মুশকিল মেয়েটাকে। সুরসুরির কারণে সে বারবার ছুটে এদিক সেদিক চলে যাচ্ছে। জবেদা বেগম হেসে বললেন, এত সুরসুরি কোথা থেকে আসে তোর? তোমার নেই জানো। এই সময় উপস্থিত হয়েছেন মোস্তফা সাহেব। দরজার সামনে কেবলই এসে দাঁড়িয়েছেন। তাকে দেখে জবেদা বেগম চুপসে গেলেন। ঠোঁটের কোণের লাজুক হাসিও তৎক্ষণাৎ গায়েব হয়ে গিয়েছে। ওর আশপাশ কিছুই খেয়াল করেনি তখনও। সে খিলখিলিয়ে হেসে ঘুরে ফিরে বলল, তোমারও নিশ্চয় সুরসুরি আছে।
তাই না বড় মা? দেখি তো। বলতে বলতে জবেদা বেগমের কোমরে বেসামাল ভঙ্গিতে ছুঁয়ে দিতে লাগলো। লজ্জায় জবেদা বেগম বাকরুদ্ধ। মোস্তফা সাহেব দ্রুত পায়ে ফিরে গিয়েছেন। জবেদা বেগম অরুর বেসামাল হাত জোড়া দুহাতে চেপে নিয়ে বললেন, থাম বান্দর। অরুকে শাড়ি পরাতে গিয়ে জবেদা বেগমকে বেশ হেনস্থা হতে হয়েছে। কপালের ভাঁজে বিন্দু বিন্দু ঘাম জমেছে। চোখের সামনে শাড়ি পরনে দাঁড়ানো অরুর সরল মুখশ্রী দুহাতে নিয়ে বললেন, মাশাল্লাহ, আমার হুড়পুরি। অরু লাজুক ভঙ্গিতে হাসছে। কুচি ধরে ঘুরে ফিরে জবেদা বেগমকে দেখাচ্ছে। দু একটা ডান্স স্টেপও করে দেখালো। জবেদা বেগম বললেন, এমন বোয়াল বাছের মতন ছোটাছুটি করলে শাড়িটা খুলে যাবে। ও হ্যাঁ, আচ্ছা এই যে, আর লাফালাফি ছোটাছুটি করব না। কুচি ধরে হেলে ধুলে জবেদা বেগমের রুম থেকে বেরিয়ে অরু যাচ্ছে রুবির রুমের দিকে। সে সাজতে যাচ্ছে রুবির কাছে। রবি খুব সুন্দর সাজাতে জানে। সে মেকআপ কোর্স নিয়েছিল 3 মাসের। প্রায়শই বাড়ির মেয়েদের সেই সাজিয়ে দেয়, আর অরু বেশিরভাগ সময় তার হাতেই সাজে। অবশ্য অরু নিজেও সাজতে জানে, কিন্তু ওই যে অলসতা নামক একটা বস্তু আছে না, যেহেতু তার কাছের মানুষ আছে সাজানোর জন্য, তাহলে নিজে কেন কষ্ট করবে? রবি রেগে ফোনে কথা বলছে, কিছু একটা নিয়ে ঝগড়াঝাটি করছে। অরুকে ইশারায় বসতে বলে বারান্দায় চলে গেল। অরু পুরো রুম জুড়ে পায়চারি করে ড্রেসিং টেবিলের সামনে বসেছে। মাথাটা বাঁকিয়ে রুবিকে আর এক দফা দেখে নিল। তার মনে হয় রুবি প্রেম করে। অবশ্য সে এই বিষয়ে বেশ কয়েকবার প্রশ্ন করেছে রুবিকে, কিন্তু কোনো জবাব পায়নি। তাই সে আর এসব পার্সোনাল প্রশ্ন করে না। তবে আন্দাজ করতে পারছে রুবির প্রেমিককে। রবি কিছুক্ষণ পরই কল কেটে ফিরে আসে। অরু আগ্রহ নিয়ে বলল, ইব্রাহিম ভাইয়া ছিল? রবি চমকে উঠল। পরপর অরুর মাথায় গাঁটটি মেরে বলল, চুপ ফাজিল। আমি সব জানি। সামথিং সামথিং। নো, নাথিং নাথিং। চাচুকে বলে দিব। বলে দেখা, মায়ের খাবি ফ্রি মায়ের। সেজে গুজে বেড়াতে নিয়ে সামনে পেল আকাশকে। সে অরুকে দেখে মাথায় হাত বুলিয়ে প্রশংসা করে গেল। অরু খুশি মনে আরেকটু সামনে যেতেই আনোয়ার সাহেবের সামনে পড়ল। তিনি মেয়ের কপালে চুমু দিয়ে প্রশংসা করে গেলেন। আজ অরুকে সত্যিই অনেক সুন্দর লাগছে। অরু নিজের রুমে ফিরেছে। এখনো মাগরিবের আজান দেয়নি, অথচ সে এখনই সেজে গুজে তৈরি। জুতো জোড়া পরে আয়নার সামনে দাঁড়ালো। নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে গিয়ে কান পেতে শুনল দরজা খোলার শব্দ। নিশ্চয়ই তন্ময় এসেছে। এখন মহারাজ তৈরি হবে, তারপর অরুকে পাগল করে দিবে। মন খারাপ করে অরু ধপ করে বিছানায় বসলো। নিত্য দিনই যথাযথ সুন্দর দেখায় তন্ময়কে। যখন কোথাও যেতে তৈরি হয় তখন তো নজর ফেরানোই মুশকিল। এই যে অরু আজ শপথ করেছে নিজেকে, একদম তন্ময়কে ঘুরে ঘুরে দেখবে না, পেছন পেছন দৌড়বে না। যার জন্য দুল কিনেছে তাকে নিয়েই সুখী হোক ওই ভদ্রলোক। অভিমানী অরুর রুমে হঠাৎ করে দীপ্ত প্রবেশ করেছে। দীপ্ত হলুদ পাঞ্জাবি পরেছে। নিজের মাথার চুলগুলো দেখিয়ে বলল, সুন্দর লাগছে না? তন্ময় ভাই সেট করে দিয়েছে। পারফিউমটা কেমন সুন্দর, তাই না? তন্ময় ভাইয়ের পারফিউম এটা। ওর বুক ভরে পারফিউমের ঘ্রাণ শুকে নিল। এই পারফিউমের ঘ্রাণ শুকলেই তার নিজেকে পাগল পাগল লাগে। মুহূর্তেই চোখের পাতায় চোখ ধাঁধানো তন্ময় ভেসে ওঠে। বুকের বাপাসে হাত চাপড়ে বলল, পারফিউমের ঘ্রাণটা একদম সুন্দর নয়, যা অন্য একটা ইউজ কর। কি বলো? এই পারফিউমের মতো সুন্দর গানের পারফিউম আর হতেই পারে না। তোমার নাকি সমস্যা? হুট করে দীপ্তের চোখ যায় অরুর দিকে। ততক্ষণ সে অরুকে খেয়াল করেনি। অরুর চারপাশে বিড়াল ছানার মতো ঘুরে ফিরে বলল, বাহ, শাড়িতে তোমাকে চমৎকার লাগছে, একদম ডিফারেন্ট, কিন্তু কিছু একটা মিসিং মিসিং দেখাচ্ছে। অরু নিজের চোখ মুখ ছুঁয়ে বলল। অরু গম্ভীর মুখে বলল, মিসিং? কি মিসিং দেখাচ্ছে? ও হে, কানের দুল কোথায়? কানের দুল পরছো না কেন? পরবো না দুলটুল, কখনোই পরবো না। ওর ভেবে রেখেছে সে আর কখনোই কানের দুল পরবে না। তার কানের দুল সেদিনই থাকবে যেদিন তন্ময় তার জন্যও দুল কিনে আনবে। এর আগ পর্যন্ত অরুর জন্য কানের দুল পরা হারাম, হারাম এবং হারাম। আচ্ছা ঠিক আছে, তন্ময় ভাইয়া সাবিহা আপু রেডি, তাড়াতাড়ি আসো। যা আসছি আমি।
দীপ্ত যেতেই ওর বিছানায় থাকা বইপত্রগুলো গোছাতে লাগলো। প্রত্যেকটা বই টেবিলে গুছিয়ে রাখছে। বইপত্র গুছিয়ে বিছানা ছেড়ে বেরিয়ে পড়লো। ওর সোজা গাড়িতে উঠে বসেছে জানালার সাইডে। সাবিহা বাইরে দাঁড়িয়ে হাত ঘড়িতে বারবার নজর বোলাচ্ছে। তারা তন্ময়ের অপেক্ষায়। এক পর্যায়ে সাবিহা অরুকে বলল, দেখো তো কি ভাইয়া কি করছে। আমি পারবো না, দীপ্তকে পাঠাও। দীপ্তর ওয়াশরুম পেয়েছে, তুই দেখ না গিয়ে। অরু বিরক্ত হয়ে গাড়ি থেকে বেরুলো। হনহনিয়ে হাঁটা ধরলো। ড্রয়িং রুমে মুফতি বেগম বসে টিভি দেখছেন। অরু ভাবছে চাচিকে বলবে তন্ময়কে ডেকে আনতে। পরক্ষণেই তার মনে পড়লো মুফতি বেগমের কোমরের ব্যথার কথা। আশেপাশে আর কাউকে দেখছেও না। ভ্রুজোড়া কুঁচকে অরু নিজেই সিঁড়ি বেয়ে উপরে উঠছে। তন্ময়ের দরজার সামনে এসে দাঁড়াতেই সকল বিরক্তি হাওয়ায় উড়ে গেছে। বুকের ভেতর দিয়ে গেল যন্ত্রণা। এখান থেকেই চিরচেনা সেই পারফিউমের ঘ্রাণ শুকতে পারছে এবং বুকের ভেতর ধুকপুক করছে। নিজেকে সামলে অরু দরজায় টোকা দিল। আপনার হয়েছে তন্ময় ভাইয়া? জবাব নেই। কিছুক্ষণ অপেক্ষা করে দরজা ঠেলে ভেতরে ঢুকলো। অন্ধকারে ভয় পাওয়া সেই মুহূর্তেই বেরোনোর জন্য পা বাড়ালো। তখনই অনুভব করলো তার হাত কেউ চেপে ধরেছে। মুখমণ্ডলের উপর ঘন ঘন নিঃশ্বাস পড়ছে। অরু ভীতু স্বরে ডাকলো, তন্ময় ভাই। জবাব আসেনি। তবে পারফিউমের ঘ্রাণে এবং সুঠাম হাতের স্পর্শে সে নিজের সামনে দাঁড়ানো লোকটাকে চিনে ফেলল। অন্ধকারে হাতড়ে তন্ময়কে দেখার সামান্য চেষ্টা করলো, কিন্তু দেখতে পেল না। হুট করে কানে স্পর্শ পেয়ে কেঁপে উঠল। শরীরে বিদ্যুৎ প্রবেশ করেছে যেন। থরথর করে কাঁপতে চাইছে শরীর। তন্ময় কিছু একটা করছে, কিন্তু কি সেটা অন্ধকারে বুঝে উঠতে পারছে না। কম্পিত কণ্ঠে সুধা, কি করছেন? প্রশ্নটা করেই অরুর ডান হাত কানে ছুতে নিতেই তন্ময় তার হাত চেপে ধরল। লোকটার এই দুই এক স্পর্শেই অরুর মরে যাবার মতো অবস্থা। গলা দিয়ে শব্দও বেরোতে চাইছে না। অনুভব করছে তার কানের ফুটোয় কিছু একটা প্রবেশ করছে। চোখ জোড়া বন্ধ করে যতটুকু বুঝতে পেরেছে তা অরুর নিজেরই বিশ্বাস হচ্ছে না। থমকে দাঁড়িয়ে থাকা সে উপলব্ধি করলো তন্ময় তার হাত ছেড়ে দিয়েছে। তাকে একা রেখেই বেরিয়ে গেল। কাপা কাপা হাতে কান ধরলো। তার দু কানে দুল। অরুকে চুপচাপ দেখে সাবিহা প্রশ্ন করলো, কি হয়েছে আমার টিমটিমে? আয়, তুই আমার সাথে বসবি। অরু পিছনে সাবিহার সাথে বসলো। সামনে তন্ময় আর দীপ্ত। সাবিহার চোখ আচমকায় অরুর কানে চলে গেল। পাথরের দুলটা অরুর কানে ঝলমল করছে। দুলচূড়া পর্যবেক্ষণ করে বলল, ওরু, এই কানের দুল কখন কিনেছিস? কি প্রিটি, আমার জন্য নেব। দীপ্ত ঘুরে তাকিয়েছে। তুমি না বললে আর কখনোই দোল পড়বে না? অরু দুটো প্রশ্নের সম্মুখীন হয়ে মাথা ঝুঁকিয়ে রাখলো। তার কাছে এই প্রশ্নের কোনো প্রকার জবাব নেই। সে আপাতত এখন স্তব্ধ বিমূঢ়। তার সঙ্গে যা হয়েছে সবকিছু একটা ইলিউশন মনে হচ্ছে। এখনো বিশ্বাস করতে পারছে না। তন্ময়ের ব্যাগে থাকা ওই দুলজোড়া তন্ময় নিচে হাতে তাকে পরিয়েছে। নিচে হাতে, তার মানে কি দুলজোড়া তার জন্যই এনেছিল? ভাবতেই অরুর সর্বাঙ্গ জুড়ে শিহরণ বয়ে গেল। আর চোখে সামনে তাকালো। তন্ময় শান্তশিষ্ট ভঙ্গিতে গাড়ি চালাতে ব্যস্ত। অরুর অভিমানগুলো ধুয়ে মুছে সাফ হয়ে গিয়েছে। বুকের ভিতর ভালো লাগা শুধু ভালো লাগা বিচরণ করছে। কমিউনিটি সেন্টারের সামনে থেমেছে গাড়ি। ভেতরে তামান্নার বাবা করিম নিয়ে দাঁড়িয়েছিল। তন্ময়দের দেখতেই এগিয়ে আসলেন আপ্যায়নের জন্য। ভেতরে নিতে নিতে কথাবার্তা বলছেন। অরু সাবিহার হাত ধরে আছে। তাদের নিয়ে বসতে দিয়ে তবেই ফিরেছেন করিম মিয়া। তামান্না তখন স্টেজে বসে। তাকে হলুদ লাগানো হবে কিছুক্ষণের মধ্যে। আপাতত স্টেজের নিচে দলভুক্ত হয়ে নাচছে তামান্নার কাজিনরা। সেগুলো ভিডিও করছে ক্যামেরাম্যান। সাবিহা আর চোখে চারপাশে নজর ঘোরাচ্ছে। অয়ন কোথায়? ছেলেটা কি আসবে না? একটা কল দিবি? সাবিহার মন আনচান করছে। কল দিবে করে দিচ্ছে না। হুট করে পাশ থেকে চেনা পরিচিত কণ্ঠের স্বর শুনতে পেল। পাশে ফিরতেই অয়নকে দেখতে পেল। তন্ময়ের সাথে কথা বলছে। সাবিহার দিক তাকাচ্ছেও না। অবশেষে ভেবে চিন্তে অয়নকে একটা মেসেজ করলো। রেখে
ওদিকে স্টেজ থেকে তামান্না ইশারায় সাবিহাকে ডাকছে। মেসেজটা করেই সে ওদিকটাই চলে গেল। তামান্নার কপালে একটুখানি হলুদ লাগানো, সে সেটা টিস্যু দিয়ে মুছতে নিয়ে বলল, আমি তো ফেঁসে গেলাম। এখন তুই কবে ভাসবি, নাকি সিঙ্গেল থেকে আমাকে পুড়িয়ে ছাড়খাড় করে দিবি? সাবিহা হাসার চেষ্টা করে তামান্নার পাশে বসলো। বিয়ের শাদীর আলাপ আলোচনা শুনলেই শরীর কাঁপে আজকাল। ভেতরে ভীষণ যন্ত্রণা হয়, একরাশ ভয় তাকে ছেকে ধরে। অয়ন খুব ভালোভাবে সাবিহাকে নিজের সাথে জড়িয়ে নিয়েছে। এখন চাইলেও নিজেকে ছাড়াতে পারছে না, পারবেও না বোধ হয়। নজর পুনরায় অয়নের দিকে গেল, ফোনটা মুখের সামনে ধরলো। মেসেজের রিপ্লাই এসেছে। রাগলে বা কি? সাবিহা মাথা ঝুঁকিয়ে হাসলো, তড়িৎ গতিতে জবাব দিল, আমাকে ভালো লাগে না সেটা বলো। অয়নের জবাব এলো না। সাবিহা কিছুক্ষণ অপেক্ষা করেছে, কিন্তু রেসপন্স আসেনি। চারপাশে খুঁজে অয়নকে দেখতে পেল, দূরের দেওয়ালে হেলান দিয়ে তার দিকেই তাকিয়ে আছে। পরপর মেসেজ এলো টুং শব্দ করে। এদিকটায় আসুন। সাবিহা সংকোচ করছে, যাবে কি যাবে না। তন্ময় কথা বলছে তামান্নার বড় ভাইয়ের সাথে। অরু আর দীপ্ত ব্যস্ত নাচ গান দেখতে। সবাইকে ব্যস্ত দেখে সাবিহা ধীরে সুস্থে গেল নিরিবিলি করিডোরের দিকটায়। অয়ন দাঁড়িয়ে আছে পিঠ ঠেকিয়ে। সাবিহা পাশে গিয়ে দাঁড়ালো, কি বলবে বা করবে বুঝতে পারছে না। অয়নও আগ বাড়িয়ে কিছু বলছে না। তাকে ডেকে এনে এভাবে নিশ্চুপ হয়ে থাকার কোনো মানে আছে? অয়ন চোখ জোড়া সামনে নিবদ্ধ রেখেই বলল, আপনি কি তুমি করে বললে মাইন্ড করবেন? না। আচমকা অয়ন হুড়মুড়িয়ে অপ্রস্তুত সাবিহার খুব কাছে এসে দাঁড়ালো। সাবিহা পিছু আসার সময় অবধি পেল না। দুজনের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ল, নিঃশ্বাস প্রখর হলো। ভালো লাগে খুব সাধারণ শব্দ সাবিহা, আমি তোমাকে ভালোবাসি। সাবিহার হৃদয় কেঁপে উঠল। অয়নের মুখে তুমি শোনাটাই যেন নেশা, আর ভালোবাসি শোনাটা যেন ঔষধ। মারাত্মক ভাবে তার হৃদয় কাঁপছে। ফ্যালফ্যাল নয়নে তাকানো সাবিহার নাকের ডগায় অয়ন হুট করে চুমু খেয়ে বসল। দুষ্টু হেসে সাবিহার কানের কাছটাই মুখ নিল, গভীর স্বরে বলল, শাড়িতে খুব সুন্দর লাগছে। ইচ্ছে করছে তোমার অদৃশ্যমান পেটটা ছুঁয়ে দেই, যেখানে আমার হাতের ছাপ বসাই। কিন্তু এই ভুল আমি আপাতত করছি না, পরে দেখা যাবে তুমি কথাই বলছো না। সাবিহা রেলিং এর সাথে লেপ্টে আছে। ঘন ঘন নিঃশ্বাস নেওয়া, সে চোখ জোড়া শক্ত করে বুঝে রয়েছে। ভেতরটা অস্থির আচরণ করছে, তোলপাড় করছে সবকিছু। হলুদ প্রোগ্রাম থেকে ধরে ওরু কানে দুল পড়েছে। 2 দিন হয়ে গিয়েছে। এত বড় বড় দুল কানে 24 ঘন্টা পড়ে থাকা চাই নাকি? কিন্তু তবুও ওরু পড়ে আছে। তন্ময়ের পরিয়ে দেওয়া এই দুল সে এই জীবনে আর খুলবে না শপথ করেছে। এখন কান ছিঁড়ে পড়ে যাক, না হলে পচে যাক। সুমিতা বেগম কান টেনে অরুকে রুমে এনেছেন, কানের দুলজোড়া খোলার চেষ্টা করছেন, কিন্তু খুলতে পারেনি। অরু বোয়াল মাছের মতো নড়ে চড়ে পালিয়ে এসেছে। পালাতে নিয়ে সামনে পড়লো আনোয়ার সাহেব। আনোয়ার সাহেবের হাতে 3টে কামিজ, সেগুলো অরুর হাতে দিয়ে পড়ল, 2 আপুদের দিয়ে একটা তুমি নাও। আনোয়ার সাহেব প্রায়শই এটা সেটা নিয়ে আসেন নিজের মেয়েদের জন্য। বলা যায় এই বাড়িতে একজনের জন্য কিছু আনা হয় না, সবাইকে নিয়ে কাপড় চোপড়, খাওয়া দাওয়া, ইভেন ঘোরাঘুরিও করা হয়। অরুর সাবিহার রুমে একটা কামিজ এবং রুবির রুমে একটা কামিজ রেখে তৃতীয়টা সে নিয়ে নিজের রুমে এসেছে। কাল সকালেই বানাতে দিয়ে আসবে। সিলেটে অরু এই কামিজ পরেই যাবে। সন্ধ্যায় তন্ময়ের কাছে পড়তে বসে অরু বারংবার কানের দুলচোরা ঘুরিয়ে ফিরিয়ে দেখাচ্ছে, কিন্তু তন্ময়ের কোনো সারা শব্দ নেই। সারা শব্দ কেন করছে না? তন্ময় কি জানে কতটা ব্যথা সহ্য করে রয়েছে এই দুলের জন্য? এই যে ব্যথায় অরু কানে হাত ছোঁয়াতে পারছে না, কার জন্য? তার সামনে গম্ভীর মুখে বসে থাকা এই মহারাজার জন্য। অথচ মহারাজার ধ্যান জ্ঞান কিছুই নেই। কলম ফেলে দেবার ভঙ্গিমা করে অরু তন্ময়ের দিকে ঝুঁকে গেল। তার কানের দুল ঠিক তন্ময়ের মুখের সামনে। কলম তুলে সোজা হয়ে বসলো। না, তন্ময়ের কোনো রিয়াকশন নেই। কেন? নিজেকে আর সামলাতে পারছে না। অরু এবার সোজা সাপটা প্রশ্ন করলো, কানের দুল আমার জন্য কিনেছেন তাই না? তন্ময় বইয়ের পৃষ্ঠা ওলট পালট করে দেখছে। অরুর প্রশ্নে মাথা তুলে তাকালো না অব্দি। প্রশ্নের জবাব দিবে তো দূরের বিষয়। অরু পুনরায় বলল, বলেন না।
জবাবে তন্ময় হুট করে পাশে রাখা বেত দিয়ে অরুর হাতে মেরে বসলো। ব্যথিত হাত ধরে অরু হাঁসফাঁস করতে লাগলো। যেখানে লেগেছে বেতের বাড়ি সেখানটাই লাল হয়ে গিয়েছে মুহূর্তেই। চোখজোড়া জলে টলমল করছে তার। হাত ডলতে ডলতে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো, যেমন সে এখনই চলে যাবে। কিন্তু তন্ময়ের বোস শুনে পুনরায় বসে পড়লো নিজ জায়গায়। এবার মনোযোগ পড়াশোনায় দেবার চেষ্টা করছিল। হঠাৎ তন্ময় হাতের কলম রেখে অপ্রস্তুত অরুর দিকে নজর রেখে বলল, এসব এখনো পড়ে আছিস কেন? সুন্দর লাগছে না? খোল। না, খুলবো না। তন্ময় শান্ত চোখে তাকিয়ে রইল। তন্ময়ের শান্ত নজর অনেকটা সাদা ফকফকা আকাশ থেকে হুট করে বজ্রপাত শুরু হয়, ঠিক তেমনটাই লাগছে। অরুর ঘাড়ের পশম দাঁড়িয়ে গিয়েছে। এভাবে তাকিয়ে থাকার কি আছে? চোখ নামিয়ে অস্পষ্ট স্বরে বলল, আপনি খুলে দেবেন? অরু ভেবে রেখেছে তন্ময় আকাশ ফাটিয়ে ধমক দিবে, না হলে মুখ ঘুরিয়ে ফেলবে, তাকে পাত্তাই দিবে না। কিন্তু আজ তাকে ভোরকে তন্ময় বলল, সামনে আয়। অরু উঠে এসে তন্ময়ের সামনে দাঁড়ালো। চেয়ারে বসেও তন্ময় তার মাথা সমান, কত লম্বা। কানে তন্ময়ের আঙ্গুল লাগতেই অরু অস্পষ্ট স্বরে আর্তনাদ করে উঠল। কান দুটো লাল হয়ে গিয়েছে। বিষদায়ক যন্ত্রণা এ যেন। তন্ময় দাঁতে দাঁত চেপে অরুকে ধমকাতে নিয়ে নিজেকে সামলে নিল। খুব নরম ভাবে খোলার চেষ্টা করছে। অরু তখন ভ্যাবলার মতো তন্ময়ের গম্ভীর মুখশ্রী পর্যবেক্ষণ করতে ব্যস্ত। তন্ময়ের ডান গালে একটা লাল তিল খুব আকর্ষণীয় ভাবে ফুটে আছে তার উজ্জ্বল মুখমণ্ডলে। অরুর ইচ্ছে করছে সেটা ছুঁয়ে দিতে, এবং সে হুট করেই তিলটা ছুঁয়ে দিল। ছুঁয়ে নিজেই কেঁপে উঠল। তন্ময় কিছু বলল না, সে তখনও সিরিয়াস হয়ে অরুর দুল খুলছে। তন্ময় কিছু বলছে না বলে অরু আরো সাহস পেয়ে বসলো। মুহূর্তেই মনে আরেকটি ইচ্ছে জাগলো। এখন ইচ্ছেটাকে পূর্ণতা দিবে নাকি না, দোটানায় ভুগতে থাকা তার চোখ জোড়া তখনও তন্ময়ের চেহারায়। বুকের ধুকপুকানি অগ্রাহ্য করে অরু দ্রুত গতিতে তন্ময়ের তিলের জায়গাটিতে চুমু খেয়ে বসলো। তন্ময়ের দুল খুলতে থাকা হাতটি কিছুক্ষণের জন্য থেমে গেল। পিনপতন নীরবতা চারিদিকে, শুধু অরুর ঘন ঘন নিঃশ্বাস নেওয়া শোনা যাচ্ছে। বুকের ভেতর তোলপাড় করতে থাকা হৃদয় বিস্ফোরণ ঘটাবে যেন। কিছুক্ষণের জন্য মস্তিষ্ক হারিয়ে এহেন কাজ করে অরু ভয়ে গুটিয়ে আছে। দৌড়ে যে পালাবে তাও অসম্ভব। ভয়ে ভয়ে পুনরায় তাকালো তন্ময়ের দিকে। তন্ময় তখন তার বাম কানের দুল খুলছে। অরুর দিকে না তাকিয়েই গম্ভীর স্বরে বলল, মায়ের খাবি? না না, আর করবো না। মুখে এক বললেও অরুর মন বলছে এই সুযোগে তন্ময়ের পুরো মুখ জুড়ে চুমু খেয়ে নিতে। এই যে এভাবে গম্ভীর মুখ করে বসে আছে, এই গম্ভীর মুখ দেখলেই তার প্রেম প্রেম পায়। ইচ্ছে করে আস্তে ব্যথা পাই। অরু এতক্ষণ প্রেমের নদীতে ডুবেছিল বলে ব্যথা নামক অস্তিত্ব ভুলে বসেছিল। এখন যখন বাস্তবে ফিরেছে তার চোখ ভিজে উঠেছে। আপনি ইচ্ছে করে ব্যথা দিচ্ছেন। পরপর অনুভব করলো তন্ময়ের শক্ত হাতের সেই নরম স্পর্শ। যেমন একটু আগে ব্যথা দেওয়া লোকটা ইনি নন। অরু ভেজা নয়নে তাকিয়ে রইল। ব্যথিত কণ্ঠে ডাকলো, তন্ময় ভাইয়া। এই যে তন্ময় ভাই, কথা বলবেন না? আচ্ছা, আর এমনটা করব না। আমার কি দোষ বলুন? সব দোষ আপনার গালের তিলটার। এটাই আমাকে বারবার ডাকছিল। এই তিলটাকে শাস্তি হিসেবে একটা চিমটি দিয়ে দেই। অরু চিমটি দেবার সুযোগ পেল না। পূর্বেই তন্ময় তার গাল শক্ত করে টেনে ধরেছে। গালের ব্যথায় অরু আর্তনাদ করে উঠল। সাদা গাল লাল করে দিয়ে তন্ময় চলে গেল। অরু গালে হাত চেপে অশ্রুসিক্ত নয়নে দাঁড়িয়ে রয়েছে। আলগোছে ঠোঁটে আঙ্গুল ছুঁয়ে দিল। পরপর লজ্জায় গাল দুটো তার লাল হয়ে গেল। বোকার মতো হেসে ভাবতে বসলো, এভাবে তন্ময় তো তাকে চুমু খেতে পারে। সে খুব করে চায় তন্ময় তাকে চুমু খাক, আদর করুক।
কেন করে না? একটা দৈনন্দিন প্রবাদ চারপাশে ঘুরঘুর করে, সেটা হলো আমরা তাদের পাত্তা দিই না যারা আমাদের পাত্তা দেয়, আমরা তাদেরই পাত্তা দিই যারা আমাদের পাত্তা দেয় না। এই প্রবাদটি আজকাল অরুর মস্তিষ্কে ঘুরপাক খাচ্ছে যন্ত্রের মতো। তন্ময় তাকে পাত্তা দেয় না, অথচ তার তন্ময়কেই চায়। এর জন্য আজ সে কিছুতেই ঘুমোতে পারছে না। চোখ বুঝলেই তন্ময়কে দেখছে, চোখ খুললেও তন্ময়কে দেখছে। বিরক্তি নিয়ে উঠে বসলো। জানালা দিয়ে দমকা বাতাস আসছে। আধার রাতের আকাশে চাঁদের রাজত্ব চলছে। ছোট ছোট তারারা যেমন সৌন্দর্যের প্রতীক চাঁদকে পাহারা দিচ্ছে। অরু উঠে জানালার সামনে দাঁড়ালো। এক মনে তাকিয়ে রইল আকাশের পানে। কানে ভেসে আসছে ধীর শব্দের কথাবার্তা। অরু নিচে তাকালো। গার্ডেনের লাইট গুলো জ্বলছে। স্পষ্ট দেখা যাচ্ছে দুটি চেয়ারে কেউ বসে। ভালোভাবে দেখতেই চিনতে পারলো তন্ময় এবং মোস্তফা সাহেবকে। অরু দেয়াল ঘড়ির দিকে নজর দিল। ঘড়ির কাঁটা রাত 1:45। এই গভীর রাতে তারা কি নিয়ে আলাপ করছে? সেও নিচে যাবে কিনা? চিন্তা ভাবনার মধ্যেই অরুর পা জোড়া কাজ করতে শুরু করেছে একান্তই। রুম থেকে বেরিয়ে পড়লো। আশ্চর্যজনক ভাবে ড্রয়িং রুমে দীপ্ত বসে। এখনো ঘুমোতে চায়নি ছেলেটা। অরু ধমকাতে যাবে পূর্বেই দেখলো মুফতি বেগম ট্রে নিয়ে বাইরে যাচ্ছেন। অরু দীপ্তকে ছেড়ে সদর দরজা খুলে বেরিয়ে গেল। সামনেই আনোয়ার সাহেব, ওহি সাহেব দাঁড়িয়ে। মুফতি বেগম ট্রের থেকে সকলকে এক একটা চায়ের কাপ দিচ্ছেন। অরুকে দেখে আনোয়ার সাহেব বললেন, আম্মু এখনো জেগে যে? ঘুম আসছে না বাবা। বলতে বলতে বাবার কোলে ঢুলে পড়ল। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে সকলের কথাবার্তা শুনে বুঝতে পারলো ঠিক কি নিয়ে আলাপ আলোচনা চলছে। শুক্রবার তারা সিলেটের উদ্দেশ্যে বেরোবে। মাসখানেক থাকা সম্ভব নয়, তবে 7 দিন থাকবে, মানে 1 সপ্তাহ। শুক্রবার আসতে আর মাত্র 4 দিন। ওরও খুশিতে গদগদ। সে এখনই ভাবতে বসেছে কি কি নিবে। ভাবতে ভাবতে তন্ময়ের দিক তাকালো। পায়ের উপর পা রেখে বসে আছে, ট্রাউজার আর টি শার্ট পরা। তন্ময়কে সব সময় ভালো দেখায়। সন্ধ্যায় করা নিজের কাজটি মনে করে অরুর গাল দুটো লাল আভায় রাঙিয়ে গেল। বারংবার চোখের সামনে ভেসে উঠল চুমু খাওয়ার দৃশ্যটি। বলতেই হয় তার ভীষণ সাহস। অবশ্য সাহস রাখতে হয় এমন পুরুষকে পছন্দ করলে। আনমনে ভেবে অরু মুচকি মুচকি হাসতে লাগলো। তন্ময় তার দিকে তাকাতেই নিজের 32 দাঁত দেখিয়ে হেসে উঠল। এখন অরুকে দেখতে লাগছে স্নিগ্ধ আধারের প্রেয়সী, চন্দ্রিমা আকাশের আধার রাতের স্নিগ্ধ প্রেয়সী। সাবিহা বড়সড় একটা ভুল করে ফেলেছে। ভুলটা হচ্ছে অয়নকে তুমি করে তাকে সম্বোধন করতে দেওয়া। আজকাল অয়নের কথার বুলি ফুটেছে। তুমি 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 সারাদিন করতেই থাকে। তুমি সম্বোধন করে সাবিহার হৃদয় নিয়ে খেলছে এক প্রকার। তুমি বলে ছেলেটা সাহসী হয়ে গিয়েছে। কি সব উদ্ভট কথাবার্তা বলে, মুখে লাগাম রাখা যেন ভুলে বসেছে। সাবিহা বেশ কয়েকবার ধমক দিয়েছে, তবে এখন ধমকে অয়ন একদম ভয় পায় না। মাথায় চড়ে বসেছে এক প্রকার। তাই সাবিহা একটা ভয়ঙ্কর শাস্তি তৈরি করেছে অয়নের জন্য। সেটি হলো টোটালি 2 দিন কোনো প্রকার কথা অয়নের সাথে বলবে না। এই 2 দিন অয়নকে নিজের মুখও দেখতে দিবে না। এর জন্য লাগলে সে বাড়ির গাড়ি ব্যবহার করবে। এই তো সকাল সকাল আবারও কল করছে। এখন সে অফিস যাবে আর অয়ন যাবে ভার্সিটি। তাহলে এই সময়টাই কেন কল করছে ছেলেটা? সাবিহা কল ধরলো না। তৈরি হয়ে নিবে তখন পুনরায় কল এসেছে অয়নের। সাবিহা সেলফোন সাইলেন্ট করে রাখলো। গাড়ি করে বেরিয়ে পড়লো। যেতে নিয়ে অয়নকে রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকতে দেখলো। চা খাচ্ছে, ভার্সিটির ড্রেস পরে। অয়নের গলায় ঝুলানো টাইখানা দেখলেই তার ইচ্ছে করে টেনে ধরতে, তবে সুযোগ হয়ে ওঠেনি কখনো। নিশ্চয়ই তার জন্য দাঁড়িয়েছিল। সাবিহা মুচকি হাসলো। ছেলেটা পারেও বটে। কতটুকু পারে এটাই দেখার বিষয়। সন্ধ্যায় অফিস থেকে বেরোনোর সময় সাবিহা টপ ফ্লোরের জানালা দিয়ে নিচে তাকালো। তার অনুমান মতে অয়ন দাঁড়িয়ে আছে। আজ স্টেশনের সামনে নয়, তার অফিস
অফিসের সামনে দাঁড়িয়ে। সাবিহা সেলফোন বের করলো। অয়নের শতাংশ মেসেজগুলো দেখে বুঝতে পারলো খুব ভয় পেয়েছে অয়ন। মাত্র 1.5 দিন হয়েছে, এতটুকু সময়ে এত ভয় পেতে হয় নাকি? সাবিহা উল্টো ভেবেছিল কালও দেখা সাক্ষাৎ কথা টোটালি অফ রাখবে, কিন্তু এই ছেলে এখনই দিশেহারা অবস্থায় ঘুরছে। দীর্ঘশ্বাস ফেলে সাবিহা বেরিয়ে এলো। নিচে নামতেই অয়ন সামনে এসে দাঁড়ালো। চোখ মুখ ঘামে ভিজে আছে, বেশ ক্লান্ত দেখাচ্ছে তাকে। উত্তেজিত কণ্ঠে শুধালো। কি হয়েছে? সাবিহা জবাব দিল না, নিঃশব্দে ব্যাগ থেকে রুমাল বের করলো। খুব যত্নে অয়নের মুখ মুছিয়ে দিল। নাকের ডগায় জমে থাকা ঘাম খুব কৌশলে মুছলো। তারপর বিনয়ী সুরে বলল, কি হবে? কল মেসেজের জবাব কেন দিচ্ছিলেন না? ব্যস্ত ছিলাম। ইচ্ছে করে করছেন তাই না? সাবিহা একটি জিনিস লক্ষ্য করেছে, অয়ন রাগলে ইদানিং আপনি বলে, না হলে সর্বক্ষণ তুমি তুমি করে। তার মানে এই পিচ্ছি এখন রেগেছে। অয়ন হুড়মুড়িয়ে চলে যাচ্ছে। হেসে সাবিহা তার পেছন পেছন চলছে। হুট হাট ডাকছে, তবে সারা শব্দ করছে না। ওই পিচ্ছি অয়ন। অয়ন ঘুরে চোখ রাঙালো। সাবিহা শব্দ করে হেসে উঠল। হাসতে হাসতে সে অয়নের হাত ধরল। অয়ন মুহূর্তেই নরম হয়ে গেল, যেন সারাদিনের রাগ অভিমান নিমেষেই শেষ। আর চোখে সাবিহার হাসি মুখ দেখে শান্তি অনুভব করলো। তবে পিচ্ছি ডাক্তার মোটেও পছন্দ হলো না। একদম পিচ্ছি বলবেন না। পিচ্ছি একটা ছোট অয়ন। বলেই সাবিহা উচ্চস্বরে হাসতে লাগলো। অয়ন ভুরুচোরা কুঁচকে সাবিহার হাসি মুখের দিকে তাকিয়ে হঠাৎ দুষ্টু হেসে মাথাটা সাবিহার মুখের সামনে নিয়ে বলল, পিচ্ছি বললে কিন্তু চুমু খাবো। সাবিহার হাসি বিলুপ্ত হয়ে গেল মুহূর্তেই। চোখ মুখ শক্ত করে হনহনিয়ে সামনে চলে গেল। এবার অয়নের হাসার পালা। পেছন থেকে উচ্চ শব্দে হেসে চলেছে সে। হাসতে হাসতে সাবিহার উপর পড়ে যাচ্ছে এক প্রকার। সাবিহার একটু অভিমান হলো বটে, ছেলেটা কি জানে না প্রেমিকাদের চেয়ে ছাড় দিতে নেই? এভাবে প্রতিশোধ নিতে হয় না ছোট ছোট বিষয়ে। সাবিহার প্রেমিক আসলেই পিচ্ছি, কিছুই বোঝে না, বোকা, অবুঝ এবং নাদান প্রেমিক। শুক্রবার দিন সকাল সকাল শাহজাহান বাড়িতে হইচই পড়েছে এক প্রকার। কেউ পূর্ব দিক ছুটছে তো কেউ পশ্চিম দিক, কেউ বা উত্তর, কেউ বা দক্ষিণ। যেমন সুমিতা বেগম এবং জবেদা বেগম রান্নাঘরে রান্না বান্নায় মহা ব্যস্ত। অনেক দূরের রাস্তা পেরোতে হবে তাদের। মাঝ রাস্তায় নিশ্চয়ই বাচ্চাদের খিদে পাবে, সাথে বড়দেরও। তাই বেশ কিছু ডিমান্ড করা আইটেমস রান্না হচ্ছে। জয়তুন বেগমের জন্য পুষ্টিকর স্যুপও বাড়িতেই রান্না করছেন। মোস্তফা সাহেব কিছুক্ষণ আগে এসে সকলের উদ্দেশ্যে বলে গিয়েছেন নিজেদের প্রয়োজনীয় সরঞ্জাম গুছিয়ে নিতে। প্রত্যেক জনের এক একটা লাগেজ থাকতে হবে মাস্ট, না হলে পরে দেখা যায় একজন আর একজনের লাগেজে নিজেদের জিনিসপত্র ঢুকিয়ে রেখেছে। জিনিসপত্র না পেয়ে হট্টগোল বাঁধিয়ে দিবে তখন। তাই আগেই সাবধান করে দিয়েছেন সবাইকে নিজেদের লাগেজ ব্যবহার করতে, এবং সবাই নিজেদের লাগেজ তৈরি করতে ব্যস্ত। যেমন রুবি তার সাদা কামিজের ওড়না পাচ্ছে না, এটা তার কোন বোনের আলমারিতে চলে গেছে কে জানে। সে দৌড়ে দৌড়ে সকলের রুমের আলমারি চেক করছে। অবশেষে ওড়না খুঁজে পেয়েছে তার মায়ের আলমারিতে। ওড়না নিয়ে নিজের রুমে দৌড় লাগিয়েছে। অনেক কাজ আছে, জিরিয়ে নেবার সময় নেই হাতে। এদিকে দীপ্ত ছোট প্যান্ট পরে মুফতি বেগমের পেছনে দৌড়চ্ছে ক্যামেরার জন্য। ক্যামেরা সে ভেঙে ফেলে বিদায়, সেটা দীপ্তর ধরাছোঁয়ার বাইরে রাখেন মুফতি বেগম। দীপ্ত বারবার বলে চলেছে, সাবধানে রাখবো, ভাঙবো না একদম, বের করে দাও মা। হাতের কাজটা শেষ করতে দিবি তো নাকি? আগে দিয়ে যাও, না হলে পরে ভুলে যাব। তুই ভুলে যাবি তাও ক্যামেরার কথা? মুফতি বেগম চোখ উল্টিয়ে নিচের রুমের দিকে রওনা হলেন। ক্যামেরা বের না দেয়া অবধি এই ছেলে তাকে শান্তি দিবে না। ওদিকে আকাশ নিজের পার্সোনাল ডিজাইনিং ক্যাপ খুঁজে পাচ্ছে না। জিন্স প্যান্টের সাথে ক্যাপটা মারাত্মক দেখাবে, তাই না? ভাবতেই আরো উদ্বিগ্ন হয়ে উঠল ক্যাম্পের জন্য। সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজে ক্যাপ পেয়েছে সাবিহার রুমে। সাবিহা ধুয়ে শুকোতে দিয়েছে। আকাশ আসমানের আকাশ ফাটিয়ে চেঁচিয়ে উঠল, এই তুই কি করে ফেললি সাবিহা? আমার ক্যাপটা খেয়ে দিলি? আশ্চর্য, আমি কি জানি নাকি এটা রং তুলিতে আঁকাবিকি করা ক্যাপ। আমি তো ধুয়ে দিয়েছিলাম ভালো মনে।
সাতার মাথা, তুই জানিস এটা আমি কতটা সময় নিয়ে এঁকেছিলাম? কিভাবে জানবো না বললে? তোর জানতেও হবে না, বাঘ। দুঃখ বেদনা নিয়ে আকাশ বেরিয়ে গেল। এই ক্যাপ এখন বাদ। তাছাড়া এখনই সে ক্যাপ কিনতে যাবে, ক্যাপ ছাড়া গ্রামে যাবে না। ব্যাস। জয়া বেগম তন্ময় লাগেজ গোছাচ্ছেন। ছেলেটা আর্জেন্ট কাজের উদ্দেশ্যে বেরিয়েছে, ফিরতে দেরি হবে। তখন আর লাগেজ গোছানোর সময় কই। তিনি নিজেই ছেলের লাগেজ গোছাচ্ছেন। অরু তার পাশেই প্লেট হাতে দাঁড়িয়ে অল্প একটু গরম ভাতের সাথে আলু ভাজি খাচ্ছে, আর জবেদা বেগমকে বলছে, বড় মা ওই মেরুন রঙের শার্টটা নাও। হ্যাঁ, এটাই খুব সুন্দর। জিন্সের প্যান্ট নেবে না? এটা বেশ ইউনিক। তন্ময়, এটা পরে না তো। তুমি নিলে না, পরবে? নাও নাও। অরু নিজের পছন্দ অনুযায়ী কাপড় চোপড় সাজেস্ট করছে, জবেদা বেগম তাই লাগেজে নিচ্ছেন। অরু মনে মনে ভীষণ খুশি। এগুলো সব তার পছন্দের কাপড় চোপড়। গ্রামের 7 দিন তন্ময় শুধু তার পছন্দের কাপড়গুলো পরবে। সাবিহা বেশ চিন্তায় পড়েছে। সে এখনো সিলেট যাওয়ার কথা অয়নকে বলেনি। ছেলেটা কি রিয়াকশন দিবে? রেগে যাবে নাকি অভিমান করবে? চিন্তায় মগ্ন সে লাগেজ গোছাচ্ছে। আর চোখে কয়েকবার ফোনের দিকে তাকালো। এখনো কোনো মেসেজ বা কল করেনি। সাবিহার হৃদয় বিষণ্ণ হয়ে উঠছে। পরে বিষয়টি জানলে অয়ন খুবই কষ্ট পাবে। দ্রুতভাবে সে সেলফোন তুলে সঙ্গে সঙ্গে অয়নকে কল করলো। আনরিচেবল বলছে। অয়নের দ্বিতীয় সিমে কল করলো, এটাই কল ঢুকেছে। সাবিহা হ্যালো বলতে যাবে পূর্বেই একজন নারীর কণ্ঠ ভেসে এলো। হ্যালো, কে? সাবিহার শ্বাস প্রশ্বাস থেমে গেল। গলাটা চেনা চেনা লাগছে। অয়নের মায়ের কণ্ঠ না? ওপাশ থেকে আবারও বলা হলো, অয়ন ঘুমিয়ে, পরে কল করুন। কল কেটে গেল। সাবিহার হৃৎপিণ্ড শান্ত হলো কিছুটা। ফোন রেখে গোসল করতে গেল। এসে সেলফোন উঠে মারল না, কল বা মেসেজ গেল না। এখনো ঘুমিয়ে। ছেলেটারা বিজনেস করে। এই বিজনেস করেন ওমু না? সকাল গড়িয়ে দুপুর হয়ে যাচ্ছে, অথচ তিনি এখনো ঘুমিয়ে। অবশ্য ঘুমাবেই তো, সারা রাত সাবিহাকে জ্বালাতন করেছে। কল কাটবে না তো কাটবেই না। মধ্যরাত পর্যন্ত সাবিহাকে ফোন কানে রাখতে হয়েছে। ভাবতে বসেই অয়নের কল ব্যাক হলো। ঘুমন্ত কণ্ঠ, যেন এখনো বিছানায় চোখ বুজে রয়েছে। ফ্রেশ হয়ে কাল কল ব্যাক করি। সাবিহা সিলেটের কথা বলতে নিয়ে থেমে গেল। আরে পরে ব্যাক করবে মানে? মাত্র 2-1 ঘন্টা বাকি, তারপর তারা সিলেটের উদ্দেশ্যে রওনা হবে। সাবিহা ভাবলো ভালোই হয়েছে, পরে আর তাকে দোষারোপ করতে পারবে না। সে সাফ সাফ বলে দিবে, তোমাকে কল করে বলতে চেয়েছিলাম কিন্তু তুমি শুনতে চাওনি। কিন্তু মনে মনে সাবিহার খারাপ লাগছে। অয়নকে রেখে তার যেতে ইচ্ছে করছে না। সপ্তাহ খানেক দেখা সাক্ষাৎ হবে না, বিষয়টি আসলেই বেদনাদায়ক। সাবিহা কিছুক্ষণ ভেবেচিন্তে একটা মেসেজ পাঠালো অয়নকে, সিলেট যাচ্ছি পরিবারের সাথে সপ্তাহ খানেকের জন্য, সাবধানে থেকো। মিনিট 5 পর অয়নের ছোট্ট জবাব এলো, ওকে। সাবিহার মাথায় আকাশ ভেঙে পড়ল যেন। মাত্র ওকে, ব্যাস, আর কিছু না। কোথায় অয়ন হন্তদন্ত ভঙ্গিতে তাকে কল করবে, চিন্তিত সুরে জানতে চাইবে হঠাৎ সিলেট কেন যাচ্ছি ইত্যাদি, অথচ ছেলেটা শুধু লিখেছে ওকে। সাবিহা ভাবলো অয়ন নিশ্চিত এখনো ঘুমের ঘোরে, না হলে এমন রিপ্লাই তার অয়নের হতেই পারে না, একদম না। তন্ময় ফিরেছে যখন, তখন সবাই নিজেদের লাগেজ নিয়ে ড্রয়িং রুমে বসে। সকলে তৈরি। এখন তন্ময় রেডি হলেই বেরিয়ে পড়বে। মোস্তফা সাহেব হাত ঘড়িতে নজর বুলিয়ে বলল, তাড়াতাড়ি তৈরি হয়ে এসো, লাগেজ গাড়িতে তোলা হোক। তাবৎ তন্ময় মাথা দুলিয়ে উপরে চলেছে। তন্ময়ের পেছন পেছন দীপ্ত ছুটল। সে কালো প্যান্টের সাথে সাদা টি শার্ট পরেছে, গলায় ক্যামেরা ঝুলিয়ে মাথায় সানগ্লাস দিয়েছে। আপাতত তন্ময়ের পেছন ছুটছে ছাকড়া মাথার চুলগুলো সেট করতে এবং পারফিউম দিতে। তন্ময় রুমে ঢুকে ওয়াশরুমে ঢুকে গেল। সেই মুহূর্তেই ওর মুখে ঝুঁকি মারল। সে সম্পূর্ণ রেডি। আনোয়ার সাহেবের শার্টের সাথে মিলিয়ে নেভি ব্লু কামিজ পরেছে, ব্লু রঙের সানগ্লাস মাথায় দিয়ে রেখেছে। উঁচু জুতো জোড়া খটখট শব্দ তৈরি করছে। তন্ময়কে চারপাশে দেখতে না পেয়ে রুমে ঢুকে গেল। বাথরুম থেকে শব্দ আসছে, নিশ্চয়ই গোসল করছে। ওরু আলগোছে সেখানে ওঠ পেতে রইল। পেছন থেকে দীপ্ত পারফিউমের শরীর দিতে নিয়ে পড়ল। এমন উঠে দিচ্ছ যে? ওরু ভয় পেয়ে ধীর স্বরে আল্লাহ বলে কেঁপে উঠল।
কখন এলি? অনেক আগে, কিন্তু তুমি আমাকে দেখতে পারবে না, কারণ তন্ময় বেচারা তোমার চোখে আর কেউ কি আছে? চোখ জোড়া বড় সড়ো করে বলল। এসব বলছিস? আমি সব জানি। দীপ্ত চিকন সুরে গান গেয়ে দুলতে দুলতে চলে গেল। অরুর চোখ জোড়া কিঞ্চিত কুঁচকে এসেছে, আর চোখে বাথরুমের দিকে তাকিয়ে বিছানায় গিয়ে বসলো, আবার উঠে দাঁড়ালো। এভাবে বসে থাকা ভালো দেখায় না বলে বাইরে চলে এলো। কিছুক্ষণ দরজার সামনে দাঁড়িয়ে থেকে নিচের রুমে চলে এলো। নিজেকে আয়নায় পর্যবেক্ষণ করে ঠিক করলো, হ্যাঁ সব মিলছে। লাগেজ ধরে অরু বেরিয়ে পড়লো। যাওয়ার সময় আবারও উঠে দিল। তন্ময় শার্ট পরেছে। তন্ময়ের সুঠাম দেহের কিছু অংশ দেখে লজ্জা পেল, দ্রুত পায়ে নিচে চলে এলো। এভাবেও তন্ময়কে চুমু দেবার পর থেকে অরু ভীষণ লজ্জা পেতে শুরু করেছে। সে আগের মতো তন্ময়ের চোখে চোখ রেখে কথা বলতে পারে না। হৃদয় কাঁপে। মোট 4টি গাড়ি নেওয়া হয়েছে, 2টো বড় গাড়ি এবং 2টি ছোট গাড়ি। বড়গুলোর মধ্যে মুরব্বীরা যাবেন, ছোট দুটোর মধ্যে বাচ্চারা। অরু ছোট একটা গাড়ির মধ্যে উঠতে গিয়ে অয়নকে দেখলো ব্যাগ কাঁধে নিয়ে বাইকে উঠছে, পরনে জিন্স প্যান্ট শার্ট। অরু মুহূর্তেই দৌড়ে বাইকের সামনে এসে পৌঁছল। অরুর দেখা দেখে দীপ্ত ছুটে এসেছে। তাদের কিছুটা সামনেই মোস্তফা সাহেব এবং ওহির সাহেব দাঁড়িয়ে। অয়ন এখনই হেলমেট পরে বাইক স্টার্ট করবে। অরু দ্রুত কণ্ঠে প্রশ্ন করল, কোথায় যাচ্ছ তন্ময় ভাইয়া? শহরের বাইরে। আম্মু বিজনেস ট্যুরে গেছেন, একলা অনুভব করছিলাম, বিদায়। ভাবলাম কোথা থেকে ঘুরে আসি। আনন্দে ওর চোখ জোড়া জ্বলছে করছে। মাঝপথে অয়নকে থামিয়ে বলল, আমরা সিলেট যাচ্ছি সবাই মিলে, তুমি যাবে আমাদের সাথে? এটা কিভাবে হয়? তোমার পরিবার মিলে যাচ্ছ, আমি বাইরের লোক কেমন দেখাবে? অরু মোস্তফা সাহেবের উদ্দেশ্যে বলল, চাচ্ছ দেখো না, তুমি একটু বুঝিয়ে বলো তো, আমরাই তো তাই না? একা একা অয়ন ভাইয়া কোথায় ঘুরবে? আমাদের সাথেই চলো। মোস্তফা সাহেব এগিয়ে এসে অয়নের কাঁধে হাত চেপে হেসে বললেন, চলো আমাদের সাথে, তুমি এলে ভালো লাগবে। কিন্তু পেছন থেকে আকাশ হেসে বললেন, আরে কিসের কিন্তু বেটা, চল আয় একসাথে যাবো। অয়ন লজ্জিত ভঙ্গিতে মাথা চুলকে বলল, আপনাদের সমস্যা পেলাম তাহলে? কোনো সমস্যা নেই। আনোয়ার সাহেব গাড়িতে উঠতে নিচ্ছিলেন। হুট করে মনে পড়লো তিনি সেলফোন বিছানায় ফেলে এসেছেন। অরু তার সামনেই দাঁড়িয়ে, তাই অরুকেই বলল, আম্মু তোরে সেলফোন আনতে পারবে না? পারবে। বলতে বলতে অরু দৌড় লাগালো। ভেতরে ঢুকতেই দেখলো তন্ময় নামছে শার্টের হাতা ফোল্ড করতে করতে। অরু আজ চোখে তাকিয়ে আনোয়ার সাহেবের রুমের দিকে ছুটল। সেলফোন সহ ফিরতে নিয়ে তন্ময়কে যে দাঁড়িয়ে থাকতে দেখবে এটা সে মোটেও আশা করেনি। অরু ফ্যালফ্যাল করে দয়নে তাকিয়ে আছে। তন্ময় সদর দরজার সামনে দাঁড়িয়ে। এভাবে দাঁড়িয়ে থাকলে সে যাবে কিভাবে? হুট করে তন্ময় পকেট থেকে রুমাল বের করে এগিয়ে আসলো। অন্যমনস্ক ভঙ্গিতে অরু কিছুটা পিছিয়ে গেল। তার মুখশ্রীর থুতনি জুড়ে কালি লেপে আসছে, হয়তো কাজল। তন্ময় সেখানটাই মুছতে ধরল। অল্প ঘষতেই অরুর মেকআপ উঠে বসে। রুমালে লেগে থাকা হলদে হলুদ মেকআপ দেখেই তন্ময় বাকরুদ্ধ। অরু হাসার চেষ্টা করে বলল, এভাবে ডালাডালি করলে ফাউন্ডেশন তো উঠবেই। দেখি দাঁড়া সোজা হবে, ওইখানে নচল করছিস কেন? মুখ বেঁকিয়ে অরু সোজা সাপটা ভঙ্গিতে দাঁড়ালো। মনে মনে আওড়ালো, আপনি স্পর্শ করলে আমি আর নিজের মধ্যে থাকি না। আপনি কি বোঝেন কিছু? অভিমান পুষে অরু অন্যদিকে তাকিয়ে। সে আবদার করতে চাইলো গাড়িতে তন্ময়কে তার সাথে বসতে দিতে। তারপর ভাবলো থাক, কি দরকার, এগুলো কিছু যখন হলোই না তখন বুঝবে না। হঠাৎ চোখ গেল রান্নাঘরের দিকে। মুফতি বেগম দু হাতে টিফিন বক্স নিয়ে বেরোচ্ছে। তন্ময় দেখেছে। অরুর থুতনি মুছে মুফতি বেগমের দিকে এগিয়ে গেল আর তার থেকে টিফিন বক্স নিয়ে বেরিয়ে পড়লো। সাবিহা বেশ চিন্তিত। অয়নের চিন্তায় মাথা ফেটে যাবার জোগাড়। বেশ কয়েকবার সেলফোন চেক করেছে, কোনো মেসেজ নেই। চিন্তিত সাবিহা যখন অয়নকে আকাশের সাথে হাসি তামাশা করে গাড়িতে উঠতে দেখলো, মুহূর্তেই পাথর পড়ে গেল। ট্যাপ ট্যাপ করে তাকিয়ে রইল। অয়ন হুট করে ফিরে চোখ মেরে আবারও ভদ্রলোক সেজে থাকলো। সাবিহা হতভম্ব।
দীপ্ত পাশ থেকে খোলাখুলি আলোচনা করছে অয়নের সম্পর্কে। সবকিছু শুনে সাবিহা বুঝতে পারলো তার ঘন্টাখানেকের চিন্তা কোনো কাজেরই না। এই ছেলে আগে থেকেই সব জেনে শুনে এই চাল পেতে রেখেছে। কতটা শিয়ানা! সাবিহা রাগ করে মুখ ফুলিয়ে রাখলো। কথা নেই তার ওই ছেলেটার সঙ্গে। 4টে গাড়ি একসাথে রওনা হয়েছে সিলেটের উদ্দেশ্যে। ঘুরে ফিরে সব শেষে অরু নিজেকে তন্ময়ের গাড়িতেই পেল, তন্ময়ের পাশে। খুশি হবে নাকি ব্যথিত বুঝতে পারলো না, তবে অরু খুব খুশি। তন্ময়ের সাথে ঘুরতে যাওয়া তার জীবনে সবচেয়ে সুন্দর অনুভূতি। আর সিলেট ঘুরবে ভেবে তার সর্বাঙ্গ জুড়ে প্রত্যাশা জেগে উঠল। জাফলং মাধবকুণ্ড জলপ্রপাত বাংলাদেশের শ্রেষ্ঠ চায়ের শহর মৌলভীবাজারও ওরা ঘুরতে চায়। মোট কথা সিলেটের সব সুন্দর সুন্দর জায়গা সে ঘুরতে চায়। রাত 7টার মধ্যে সিলেটের গন্ডি পেরোনোর কথা। সেখানে তাদের গাড়ি এখনো ঢাকার ত্রিসীমানায়। জ্যাম দিয়ে ভর্তি ঢাকার রাস্তাঘাট, তার উপর মধ্য রাস্তায় ধর্মঘট করেছে। সম্পূর্ণ রাস্তা পরিবর্তন করতে হয়েছে। মধ্যে আবার মোস্তফা সাহেবদের গাড়ি ব্রেক ডাউন খেয়েছে। সেটাকে মেরামত করতে 3 ঘন্টা অতিবাহিত হয়েছে। এখন সন্ধ্যা নেমেছে, আঁধার হয়েছে পৃথিবী। তন্ময়দের গাড়ি নিরবচ্ছিন্ন রাস্তা ধরেছে। রাস্তার দুপাশে ফেলে যাচ্ছে সারি সারি গাছ, দারুণ কোঠা। তন্ময়ের গাড়ির পেছনে 3টে গাড়ি সোজা 7টা সারি করে আসছে। একটি গাড়িও আগ-পাছ হচ্ছে না। দীপ্ত বসেছে তন্ময়ের গাড়িতে, তার দুপাশে অরু এবং সাবিহা। সে তার 2 বোনের মধ্যে লেপ্টে আছে। ড্রাইভিং এ তন্ময় এবং তার পাশে অয়ন। তন্ময় ড্রাইভ করার পাশাপাশি টুকটাক আলোচনা করছে অয়নের সাথে। দীপ্ত নড়ে চড়ে উঠছে একটু পর পর, যেমন তার অস্বস্তি হচ্ছে। আমাকে চেপে মেরে ফেলবে নাকি? তুই তো বললি আমাদের সাথে লেফটে বসতে চাস। বলে বড় পাপ করে ফেলছি, আমাকে মুক্তি দাও প্লিজ। হেসে অরু জানালার দিক চেপে গেল। হঠাৎ দীপ্ত শব্দ করে বায়ু দূষণ করে বসলো। নিস্তব্ধ গাড়ির মধ্যে শুধু তার উচ্চ শব্দের বায়ু দূষণের আওয়াজ শোনা গেল। চমকে উঠেছে অরু, সাবিহা পরপর শব্দ করে হাসতে লাগলো। লজ্জায় হতভম্ব ছোট্ট দীপ্ত, কিন্তু এখন লজ্জা দেখবার সময় নেই। পূর্বেই সে পেট 2 হাতে চেপে পড়ল। হুট করে ভীষণ পেট ব্যথা করছে। দীপ্ত হু হু করে কেঁদে উঠল। আমার আর্জেন্ট 2 ধরেছে তন্ময় ভাইয়া, ইটস ভেরি আর্জেন্ট। পেটের মধ্যে উটুর মুটুর করছে, কিছু একটা করো। আমি বোধহয় পেন্টি করে বলবো, মানে গাড়িতেই। তন্ময় অস্পষ্ট স্বরে শিট করে দ্রুত গাড়ি থামালো। একটু অপেক্ষা করতে পারবি না? একদম না। আজকে দেখছি। তন্ময় চারপাশে নজর বোলালো। আশেপাশে শুনশান নীরবতা। এদিকটাই বাড়ি ঘর নেই তেমন, তবে কিছুটা দূরে কিছু বাড়ি ঘর দেখা যাচ্ছে। সে আবারও গাড়ি স্টার্ট করলো। সেখানটায় গাড়ি থামাবে বলে পেছনে দীপ্ত এতটুকু ধৈর্য ধারণ করতে পারছে না। অরু দীপ্তের মাথা বুলিয়ে দিয়ে বলল, এই তো সামনে বাড়ি, আর একটু অপেক্ষা কর শোনা। তন্ময়ের গাড়ি থামতেই পেছনের গাড়িগুলো থেমে গেল। মোস্তফা সাহেব কাজ খুলে মাথা বের করে ছেলের উদ্দেশ্যে বললেন, কি সমস্যা তন্ময়? তন্ময় মোস্তফা সাহেবের গাড়ির সামনে এসে দাঁড়ালো। ইশারায় তার গাড়ি দেখিয়ে বলল, ভিতর বাথরুম পেয়েছে, সেটেল করে আসছি। তোমাদের অপেক্ষা করতে হবে না, তোমরা যেতে থাকো। আচ্ছা আসো তাহলে। মোস্তফা সাহেবদের গাড়ি সহ বাকি 2টো গাড়ি চলে গেল। গাড়ি যেতেই দীপ্ত নড়ে চড়ে পেট ধরে দ্রুত পায়ে বেরিয়েছে। পেট ব্যথায় তার কপালে বিন্দু বিন্দু ঘাম চলেছে। অয়ন বেরিয়ে দীপ্তকে ধরে রেখেছে। ছেলেটা ব্যথায় ব্যাঙের মতো লাফাচ্ছে। তন্ময় অরু আর সাবিহার উদ্দেশ্যে বলল, তোদের কারো বাথরুম ব্যবহার করতে হবে? এখনো করে নিতে পারিস, সামনে গাড়ি ঘর পাওয়া মুশকিল। খুব নিরবঞ্চল পড়বে বাকিটা রাস্তা। সাবিহা অরুর দিকে তাকালো। অরু মাথা দোলালো। তার বাথরুম ব্যবহার করতে হবে না, সাবিহারও প্রয়োজন নেই। তাহলে গাড়ি লক করে যাচ্ছে, ভেতরেই থাক। গাড়ি লক করে দীপ্তকে নিয়ে তন্ময় এবং অয়ন একটি কোয়ার্টার বাসার সামনে গেল। এই বাড়িটার দরজা খোলা, বাকি 2টোর সদর দরজা আটকে রাখা। সেখানে করাঘাত করার থেকে ভালো খোলা বাড়ি থেকে সাহায্য চাওয়া। একজন বৃদ্ধা দরজার সামনে চেয়ার পেতে বসে আছে, হাতে লাঠি। তন্ময় তাকেই জিজ্ঞাসাবাদ করল, বাথরুম ব্যবহার করা যাবে নাকি। বৃদ্ধা ভীষণ শৌখিন প্রজাতির মানুষ।
তিনি লাঠি হাতে উঠে দাঁড়ালেন। হাসি মুখে দীপ্তকে সাথে নিয়ে ভেতরে ঢুকলেন। তন্ময় পিছু পিছু গেল। দীপ্তকে বাথরুমে দিয়ে বেরিয়ে আসলো। পেছন পকেট থেকে একটি সিগারেট বের করলো। সিগারেট খানা ঠোঁটে গুজে ধরলো। আঙুলের ফাঁকে ফাঁকে কিছুক্ষণ লাইটার ঘোরালো। একসময় সেটা দাঁড় সিগারেট ধরিয়ে টান মারলো। মাথা উঁচু করে আকাশের পানে নিকোষ কালো ধোঁয়া ছেড়ে দিল। তার চোখ অয়নের দিক চেপে অয়ন কণ্ঠে বিস্ময় নিয়ে বলল, ভাই তুমি সিগারেট খাও? আছে সাবিহা। আমি সব মোটেই খাই না, এগুলো খেলে তো ক্যান্সার হয়, হৃৎপিণ্ড পুড়ে চারটা হয়ে যায়। তন্ময় হাসলো। অয়নের কাঁধ চাপড়ে বলল, আমি তো তোদের প্রায়শই দেখি অ্যানিস্ট্রাকচার দোকানে দাঁড়িয়ে সিগারেট। অয়ন ঠোঁট কামড়ে ফেলল। ভালো সাজতে গিয়ে খারাপ হয়ে গেল। লজ্জিত অয়ন হেসে বলল, ভাই ওই আর কি, মাঝে মধ্যে। সিগারেট খাওয়া বাবা পছন্দ করেন না, তাই তো নিয়ে গিয়েছি। তবে হুটহাট মাথায় চড়ে বসলে খাই আর কি। সেম ভাই, আমারও ছাড়ার চেষ্টা করছি কিন্তু পারি না। আছে না দিব? আছে দুটো। অয়ন নিজের পকেট থেকে একটা বের করে ঠোঁটে গুছলো। সিগারেটটা তন্ময়ের লাইটার দিয়ে ধরালো। দুজন নিস্তব্ধতায় দাঁড়িয়ে সিগারেট ফুঁকছে। নির্জন পরিবেশে শীতল আবহাওয়া। দু একজনের যাতায়াত দেখা দিচ্ছে। মিনিট খানেক পর দীপ্ত বেরিয়ে আসলো। চোখে মুখে তৃপ্তির হাসি। তন্ময় শুধালো, এখনো ভালো লাগছে? হ্যাঁ ভীষণ, এই যে খারাপ লাগছিল না তখন বলে বোঝানো যাবে না। হেসে অয়ন দীপ্তকে নিজের ঘাড়ে তুলে নিল। দীপ্ত ভয়ে চেঁচিয়ে উঠল। পরপর নিজেকে সামলে নিয়ে আনন্দে পা দোলাচ্ছে। কোলে ওঠার যে কি আরাম তা সে মুখে বলবে না। পুরুষ মানুষ কোলে চড়ে নাকি? গাড়ির সামনে আসতে অয়ন নামিয়ে দিল দীপ্ত। তন্ময় ড্রাইভিং এ উঠে বসলো। পাশে অয়ন। দীপ্ত সেই দুই বোনের মধ্য দিয়ে বসেছে। চিন্তিত সুরে ওরও বলল, দেখা বলেছে? কি দিয়েছে এখন? ও শুনলো। সাবিহা বলল, বাবা বাড়িতে খাবার আছে, বাড়িটা আমরা ধরে নিই। ওরও বলল, কিছুক্ষণ পর ডিনারের জন্য নির্ভুল জায়গায় ব্যবহার করা হবে, তখন খেয়ে নিস। এতক্ষণ আমি অপেক্ষা করবো? আর বাদ করবি। মোস্তফা সাহেবের গাড়ি ধরতে তন্ময়ের আধা ঘন্টা লেগেছে মাত্র। 4টি গাড়ি এখন একসাথে চলছে। মোস্তফা সাহেবের গাড়ির পাশে গাড়ি নিয়ে তন্ময় শব্দ করে বলল, তোর খিদে পেয়েছে? রাত 8টা এখন, সিলেটের সীমানা ধরতে কমসে কম আরো 2-3 ঘন্টা লাগবে। অর্ধেক রাস্তাও শেষ করে দিই। পূর্বাঞ্চলে গাড়ি থামাবো, সেখানটা পরিষ্কার পরিচ্ছন্ন, মানুষজনের যাতায়াতও ভীষণ কম। তাই করো তাহলে। তন্ময় এক টানের সামনে চলে গেল। মিনিট 10 পর গাড়ি থামিয়েছে পর্বতের চূড়ায়। এখানে টুকটাক পাথরের মেলা। হলদে স্ট্রিট লাইটের খাম্বা গাড়া বড়সড়। চারপাশ উজ্জ্বল। এখান থেকে আকাশের চাঁদ স্পষ্টভাবে কাছে দেখায়, যেমন হাত বাড়ালেই ছুঁয়ে দেওয়া যাবে। গাড়ি থেকে নেমে এসেছে মোস্তফা সাহেব, আনোয়ার সাহেব এবং ওহি সাহেব। পরপর আকাশও বেরিয়ে এসেছে। শুধু বিবাহিত নারীগণ গাড়িতে, অরূপ, সাবিহা, রুবি, মোস্তফা সাহেবদের সঙ্গে। তারা বোনেরা মিলে গাড়ি থেকে খাবার এনে বাপ চাচাদের হাতে দিয়ে যাচ্ছে। অরু তন্ময় পছন্দের ডিশ প্লেটে নিয়ে গাড়ির সামনে এসে দাঁড়িয়েছে সবে। তন্ময় গাড়ির বোনেদের উপর বসে আছে। প্লেট তার হাতে ঘুরিয়ে অরু নিজের খাবার আনতে চলে গেল। খাবার নিয়ে এসে অয়নের পাশে দাঁড়ালো। তার অয়নের সাথে চলে ভালো। কথায় কথায় বলল, অয়ন ভাইয়া, এখান থেকে চাপ দেখতে বেশ সচ্ছল লাগছে, তাই না? হ্যাঁ, বিষয়টি এমন, আমাদের ওদিকে দালান কোঠা এবং গাছগাছালির মেলা, সেখান থেকে চাঁদ দূর আসমানে দেখা যায়। তবে এখানটা সম্পূর্ণ ফকফকা, নদীর ঝলসে যাওয়া পানি, বিল্ডিং কিছু নেই। তাই আমরা সরাসরি দেখতে পাই চাঁদটাকে। মনে হয় এই তো কাছে, হাত বাড়ালে ছুতে পারবো। হ্যাঁ, সাথে নদীর দিক লক্ষ্য করো, চাঁদ প্রতিফলিত হয়েছে। মনে হচ্ছে নদীর মধ্যে আরেকটি চাঁদের দিক। দুজন গল্পে মশগুল। এই দুইজনকে সাবিহা আর চোখে দেখে তন্ময়ের পাশে এসে দাঁড়ালো। দুই ভাই বোন একটু খাচ্ছে তো আরেকটু চাঁদের দিকে তাকাচ্ছে। না হলে গল্পে মশগুল দুই ব্যক্তির দিকে, যারা দুনিয়া হলে প্রকৃতির প্রেমে ডুবে বসে। পৃথিবীর মানুষগুলো আসলেই মশগুল। সিলেট 4টি জেলা নিয়ে গঠিত।
সিলেট সদর মৌলভীবাজার হবিগঞ্জ সুনামগঞ্জ। সিলেট সদর জাফলং নিয়ে বিশ্ব পরিচিত। জাফলংকে প্রকৃতির কন্যাও বলা হয়। তেমনি মৌলভীবাজার বিশ্ববিখ্যাত মাদককুণ্ড জলপ্রপাতের জন্য, হবিগঞ্জ বিশ্বব্যাপী পরিচিত চায়ের জন্য, অপরদিকে সুনামগঞ্জের নাম উজ্জ্বল করে দেশবন্ধু মিষ্টি এবং পাথর। জবেদা বেগমের তীর্থস্থান সিলেট সদরের মৌলভীবাজার জেলায়। মৌলভীবাজার মনু নদীর তীরে অবস্থিত। শহরটির চা বাগান ও গ্রীষ্মমণ্ডলীয় বনগণের জন্য সুপরিচিত। বাংলাদেশের সবচেয়ে বড় চা বাগান মৌলভীবাজারে অবস্থিত। মৌলভীবাজার উপজেলার শ্রীমঙ্গলে জবেদা বেগমের তীর্থস্থান খানবাড়ি। বেশ সুনামধন্য পরিবার তার মৌলভীবাজার জেলার চেয়ারম্যান নারায়ণ মজুমদারের সাথে। জবেদা বেগমের বাবা হুশিয়ার শাহিদের খুব ভালো বন্ধুত্ব। তার উপর মৌলভীবাজারের সুনামধন্য রেস্টুরেন্ট খানবাড়ির মালিক হুশিয়ার শাহিদের, এবং সাথে তাদের বেশ কিছু মিষ্টি জাতীয় জিনিসের বিজনেস রয়েছে।